হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আমাদের না আজকাল একটু রিচ ডাউন যাচ্ছে। তোমরা প্লিজ ট্রাই করো যে যতটা সম্ভব গল্পটা শেয়ার করতে পারো, বাকিদের রেকমেন্ড করতে পারো, আমাদের একটু সুবিধা হয় আর কি। আর সাবস্ক্রাইব তো আশা করি করেই রেখেছো। বন্ধুবান্ধবদেরও বলো, বাবা মাকে বলো, বাকি সবাইকে বলো প্লিজ আমাদের চ্যানেলটা যেন শোনে এবং আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে। এভাবেই তো আমাদের ফ্যামিলিটা বড় হবে আস্তে আস্তে, না? আজকে তোমাদের জন্য যে অডিও স্টোরিটা থাকবে সেটা তোমাদের ভীষণ প্রিয় একটা সিরিজ, সেই সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। তোমরা সবাই খুব গালাগালি দিয়েছো যে পর্বগুলো অনেক দেরিতে আসছে। অনেক না, 2 দিন পর আসছে, এমন কিছু দেরি না আশা করি। আসলে আমাদেরও এডিট ফেডিট করতে হয়, রেকর্ডিং থাকে, একটা অনেক বড় প্রসেস, অনেক বড় গল্প তো, একটা উপন্যাস, তো অনেকটা সময় লেগে যায়। যাই হোক, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। শুনতে থাকো সুজন দাশগুপ্ত রচিত একেনবাবু সিরিজের উপন্যাস ম্যানহ্যাটনের ম্যাডম্যানের চতুর্থ এবং শেষ পর্ব। সোমবার 6 জুন 2011। অশোকের মৃত্যু রহস্য সমাধান নিয়ে একেনবাবু ঠিক কোথায় আছেন জানি না। যেটা জানি সেটা হলো নানান জিনিস নিয়ে কারণে অকারণে মাথা ঘামাচ্ছেন। আমাকে সকালে বললেন এশিয়া ইনস্টিটিউটের আঁকা হাসির সঙ্গে নাকি একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এরকম অনুরোধ একেনবাবু প্রায়ই করে থাকেন। ফোনে ওর কথা নাকি কেউ বুঝতে পারে না। প্রমথ অবশ্য এই ধরনের অনুরোধ রিফিউজ করে। একেনবাবুর স্ট্যান্ডার্ড উত্তর, কি যে বলেন স্যার, ওই তো আমার ইংরেজি, তার ওপর আবার অ্যাকসেন্ট। আমি অবশ্য ওর অনুরোধ না রেখে পারি না। ওর এই সমস্যাটা প্রমথরও অজানা নয়। ফোনে অচেনা বিদেশিদের কিছু বোঝাতে উনি যা স্ট্রাগল করেন তাতে খারাপই লাগে। মুশকিল হলো আঁকা হাসিকে সন্ধে 6টার আগে পাওয়া গেল না। ওর সেক্রেটারি প্রথমে প্রায় ভাগিয়েই দিচ্ছিল। শেষে আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক বলায় কিছুটা কাজ হলো। অশোক দুবের মৃত্যু নিয়ে আমার নিজের কাজ প্রায় মাথায় উঠেছিল। অনেক কষ্টে পেপারটা প্রায় শেষ করে এনেছি। যেটুকু বাকি ছিল সেগুলো বিকেলের মধ্যেই শেষ করলাম। সন্ধে 6টা নাগাদ আমরা 3 জনেই এসে হাজির হলাম আঁকা হাসির অফিসে। আঁকা হাসি বোধহয় ভেবেছিলেন যে আমি একা আসছি, কারণ ওর সেক্রেটারিকে আসার কারণ বা কজন আসছি কিছুই জানায়নি। 3 জনকে দেখে আঁকা হাসি একটু অবাকই হলেন। আমি নিজের প্রমথ ও একেনবাবুর পরিচয় দিলাম। আঁকা হাসি প্রশ্ন করলেন, কি ব্যাপার বলুন তো? মিস্টার জন হেক্টর মারা গেছেন। আপনি কি খবরটা জানেন? ইয়েস, আমি খবর পেয়েছি। তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন আপনাদের এক্সিবিশনে যে বিষ্ণু মূর্তিটা ছিল সে সম্পর্কে প্রমাণ সংগ্রহ করতে। এটা কিন্তু আমি জানতাম না। এ ব্যাপারে আপনার মতামত আমি পেপারে পড়েছি। আপনার মতে তো ওটা আবার ক্যাম্বোডিয়ার, তাই না? মূর্তিটা যেখান থেকে এসেছে তাদের যা দাবি সেটাই আমি বলেছি। তার মানে স্যার আপনি নিজে শিওর নন? যিনি আমাদের এক্সিবিট হিসেবে ওটা দিয়েছেন তাকে সন্দেহ করার কোনো কারণ দেখিনি। তিনি তো স্যার বিপাশা মিত্র। ইয়েস। মূর্তিটা এখন কোথায়? ধরে নিচ্ছি ওর কাছেই আছে। তাই নাকি? কিন্তু ওর প্রাইভেট মিউজিয়ামের কিউরেটর কিন্তু জানেন না সেটা কোথায়। আপনার কি মনে হয় এর উত্তরটা আমি জানবো? আপনার এখান থেকেই তো প্যাক করে মূর্তিটা ম্যাডামের কাছে গিয়েছিল। ইয়েস, গিয়েছিলেন। কিন্তু ম্যাডামের কাছে পৌঁছয়নি। মিস মিত্র কি আপনাকে সেটা খুঁজে বার করার দায়িত্ব দিয়েছেন? না স্যার। তাহলে এই নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? না স্যার, মাথা ঘামাচ্ছি না, শুধু ভাবছিলাম বিপাশা মিত্র আপনাদের একজন বড় পেট্রন, তাই না স্যার? হ্যাঁ, এটা পাবলিক নলেজ। শুধু উনি নন, ওর বাবা ওই প্রতিষ্ঠানকে বহু অর্থ দান করেছেন। ভেরি ইন্টারেস্টিং স্যার। কি ইন্টারেস্টিং? না না স্যার, ওদের অর্থদানের কথা ভাবছি না। ভাবছি মূর্তিটা না পাওয়া গেলে তো তার অথেন্টিসিটি নিয়ে তর্কাতর্কির অর্থ হয় না। থ্যাংক ইউ স্যার। আঁকা হাসি চুপ। বোধহয় বোঝার চেষ্টা করলেন একেনবাবু কোন দিকে এগোচ্ছেন। তাকে একটু হতভম্ব করেই একেনবাবু উঠে পড়লেন। আমি আঁকা হাসিকে ধন্যবাদ জানালাম আমাদের সময় দেওয়ার জন্য। আঁকা হাসির অফিস থেকে বেরিয়েই প্রমথ চেপে ধরল, আপনার মাথায় কি ঘুরছে বলুন তো? এতদিন তো অশোকের খুন নিয়ে মেতেছিলেন, সে সঙ্গে বিপাশার ছবি বা স্ট্যাম্প যাই বলুন সেটা নিয়ে। এখন বিষ্ণু মূর্তি নিয়ে কেন পড়লেন? বিপাশা তো বলছে ওটা চুরি হয়নি। রাইট স্যার। রাইট যদি হয় তাহলে ওই নিয়ে আঁকা হাসিকে খোঁচা দেওয়া কেন? ঠিকই বলেছেন স্যার। আসলে আমার এই নীলাটাই না গন্ডগোল করছে।
মাঝে মাঝেই অদ্ভুত চিন্তা মাথায় আসে, নিজেরই গুলিয়ে যায়। দয়া করে আর নীলার দোহাই দেবেন না, সোজাসুজি বলুন মাথায় কি ঘুরছে জানাবেন না। এদিকে তো আবার বলে বেড়ান যে আমরা আপনার অ্যাসোসিয়েট। আপনি না স্যার, সত্যি আমি কি ইচ্ছে করে কিছু লুকিয়ে রাখি? হ্যাঁ, আমি নিজেই কনফিউজড। ভাবছিলাম বিষ্ণুমূর্তিটা লুকোনো হলো কেন? নিশ্চয়ই জন হেক্টরের ভয়ে। সেটা এখন অবভিয়াস। জন হেক্টর যদি একটা অকাট্য প্রমাণ দাখিল করতেন তাহলে আকাহাসি আর বিপাশা দুজনের পক্ষেই সেটা এম্বারাসিং হতো। ঠিক স্যার, এখন আর সে সমস্যা রইল না। তার জন্যই কি জন হেক্টরকে খুন করা হলো? রাইট স্যার, তাই আমি কনফিউজড। আমার মনে হয় হয়তো এই দুটো জিনিসই কানেক্টেড নয়। হেক্টরকে খুন করা হয়েছে ওর ক্যামেরা, ল্যাপটপ এইসবের লোভে। রাইট স্যার। কি ব্যাপার? হ্যাঁ, আপনি তো দেখছি আজ রাইট বলার মুডেই রয়েছেন। কি আর বলবো স্যার, আপনারা রং তো কিছু বলছেন না। ইয়ে স্যার, আপনার গাড়ি চড়ে একটু হোবোকেন যেতে পারি? এখন কোথায় যাবেন? যেখানে অশোকবাবুর ডেড বডি পাওয়া গিয়েছিল। আবার ওখানে গিয়ে কি দেখবেন? তাছাড়া পৌঁছাতে পৌঁছাতে তো রাত্রিও হয়ে যাবে। একটা জিনিস স্যার আর জানতে পারলাম ক্যাপ্টেন স্টুয়ার্টের কাছ থেকে, কি করে ডেথের টাইমটা হোবোকেন পুলিশ বার করেছে। কি জানলেন? রাস্তায় ঢোকার মুখটা 8টা পর্যন্ত ব্যারিকেড দিয়ে বন্ধ করা ছিল একটা গ্যাস লিকের জন্যে। 8টার পর খোলা হয়। পুলিশ বডিটা পায় রাত 10টা নাগাদ। রাস্তাটা ওয়ান ওয়ে, সেটা তো সেদিনই দেখলাম। তাই এটা লজিক্যাল স্যার যে খুনি গাড়ি নিয়ে 8টার পর ওই রাস্তায় ঢুকেছিল, খুন করে বডিটা ফেলে তারপর সে সেখান থেকে চলে যায়। তা আপনি ওখানে গিয়ে কি দেখতে চান? সেটা কি আগের থেকেই জানি স্যার? চলুন না, এখনই বাড়ি ফিরে কি হবে, ওখান থেকে ফেরার পথে কোথাও ডিনার করে নেব। আপনি খাওয়াবেন? দেখছেন স্যার, কোথাও খাওয়ার কথা উঠলেই প্রমোদবাবু আমাকে কীরকম চাপ দেন। তার কারণ আপনি একাই এই কাজে টাকা পিটছেন আর আমরা ঘুরে ঘুরে মরছি। ঠিক আছে স্যার, খাওয়াবো। যে গ্যারাজে আমার গাড়ি থাকে সেটা আকাহাসির অফিস থেকে অনেকটাই দূরে। গ্যারাজে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:45 বাজলো। বহু লোক দেখলাম দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, মাত্র একজন অ্যাটেন্ডেন্ট। সে একটা একটা করে গাড়ি আন্ডারগ্রাউন্ড থেকে বার করে আনছে। প্রায় 15 মিনিট লেগে গেল গাড়ি পেতে। যখন গাড়িতে উঠছি তখন যাকে দেখলাম তাকে এক্সপেক্ট করিনি। এক ঝলকের জন্য কিন্তু চিনতে অসুবিধা হলো না। এড গোয়ানসিয়াল আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি ওর দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে গাড়ি নিয়ে বেরোলাম। বেরোতেই প্রমথ ঘোষণা করল, আগে খাবো তারপর যাব। উফ, একটু আগে বলতে পারলি না? এখন কোথায় পার্ক করব? পার্কিং না পেলে আবার গ্যারাজে ঢুকিয়ে দে। ভাগ্যক্রমে রাস্তাতেই একটা কার্ব সাইড পার্কিং পেয়ে গেলাম। সেখানে গাড়ি রেখে সামনেই দেখি একটা চাইনিজ রেস্টুরেন্ট। একেনবাবু মেনু দেখে খুব সন্তুষ্ট। চাইনিজরা খুব রিজনেবল স্যার। কেন, কদিন আগে তো বেশ মুন্ডুপাত করছিলেন চ্যাংলি লন্ড্রি আপনার কোটের বোতাম ছিঁড়ে দিয়েছিল বলে। তা করেছিলাম স্যার, আসলে আমরা দোষে গুণে মানুষ। খেয়ে দিয়ে যখন বেরোলাম তখন অন্ধকার হয়ে গেছে। আজ গাড়ি নিয়ে বেরোবো ঠিক ছিল না। জিপিএসটা বাড়িতে ফেলে এসেছি, সুতরাং কোনো গাইডেন্স সিস্টেম নেই। হোবোকেনে পৌঁছে রাস্তাটা খুঁজে বার করতে গিয়ে পথ হারালাম কয়েকবার। তখনই মনে হলো একটা গাড়ি আমাদের পিছু নিয়েছে। ডাইনে বাঁয়ে যেদিকেই যাই ছিনে জোকের মতো লেগে রয়েছে। সামথিং ইজ নট রাইট, আমাদের কেউ ফলো করছে। কি বলছিস জাতা? আরে আমি গাড়ি চালাচ্ছি, আমি বুঝবো না? একই হেডলাইট দেখতে পাচ্ছি তখন থেকে। কে ফলো করবে? ওভাবে মুখ ঘুরিয়ে দেখিস না গাড়িটাকে, বুঝে যাবে যে আমরা ধরে ফেলেছি। গ্যারাজ থেকে যখন গাড়ি বার করছিলাম তখন এড গোয়ানসিয়ালকে দেখেছিলাম। গাড়িটা স্যার রাস্তার ধারে দাঁড় করান না, তাহলে বুঝবেন সত্যি সত্যি ফলো করছে কিনা। খেপেছেন নাকি? লোকটা নির্ঘাত এড বা ওর গুন্ডা দলের কেউ। আমি কিন্তু আর হোবোকেনে ঘুরছি না, সোজা লিঙ্কন টানেল ধরে আমি ম্যানহাটন যাচ্ছি। কথাটা বললাম ঠিকই, কিন্তু টেনশনে আমি এখন কোথায় আছি নিজেও জানি না। একবার ডান দিকে ঢুকছি, একবার বাঁ দিকে ঢুকছি। রাস্তাগুলো সরু সরু, গোটা অঞ্চলটাই নির্জন, দোকানপাট কিচ্ছু নেই। পেছনের গাড়িটা চুম্বকের মতো লেগে রয়েছে। গাড়িটা আস্তে করলে সেও আস্তে হয়ে যাচ্ছে, জোরে চালালে দ্রুত পিছু নিচ্ছে। অন্ধকারের মধ্যেও আশেপাশে যেটুকু নজরে আসছে তাতে বুঝতে পারছি একই জায়গায় চক্কর খাচ্ছি। মাথা স্থির করে গোলক ধাঁধা থেকে বেরোতে পারছি না। হঠাৎ একটা বড় রাস্তার জাংশন দেখি দ্রুত গতিতে গাড়ি ঘোরালাম। সঙ্গে সঙ্গে পেছনের গাড়ির উপরে লাল বাতি চক্কর খেতে শুরু করলো। পুলিশের গাড়ি।
গাড়ি দাঁড় করাতেই একটা দশাশই চেহারার লোক গাড়ি থেকে নেমে এসে মুখে টর্চ ফেলল। তারপর জানলার কাছে টোকা দিয়ে কাজটা নামাতে বলল। চোখের ওপর তখনও টর্চ। একটা গম্ভীর গলা কানে এলো। লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন। উচ্চবাচ্য না করে দিলাম। সেটা নিয়ে হাতে ধরা কম্পিউটারে কী সব পাঞ্চ করে পুলিশটা বলল, কোথায় যাচ্ছিলে? আসলে স্যার ভুল করে না এখানে ঢুকে পড়েছি। আমি ওই লিঙ্কন টানেল খুঁজছিলাম। তুমি স্টপ সাইনে গাড়ি থামাওনি। বলে খসখস করে একটা ট্রাফিক টিকিট লিখল। তারপর আরও বার কয়েক টর্চ দিয়ে প্রমথ আর একেন বাবুকে দেখল। ভাগ্যিস আমরা মদ্যপান করিনি, তাহলে আরও ফ্যাচাং হতো। টিকিটটা আমার হাতে ধরিয়ে সে বলল, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, টানেলের সাইন পাবে। জীবনেই প্রথম ট্রাফিক টিকিট পেয়ে তেমন একটা খারাপ লাগলো না। ভাগ্যিস পুলিশ আমাদের ফলো করছিল, না হলে এড বা ডটবাস্টার টাইপের কোনো গ্যাংয়ের পাল্লায় পড়লে কি হতো ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলেন কি, মিস্টার এডের লকারে পাওয়া গেছে? কংগ্রাচুলেশন স্যার, ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার? এড গুয়ানশিয়ালকে গত রাত্রে পুলিশ ধরেছে একটা ইললিগাল গ্যামলিং জয়েন্ট থেকে। আজ সকালে ওর লকার থেকে পুলিশ একটা সিন্ধ ডাক স্ট্যাম্প পেয়েছে। এড অবশ্য বলছেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। দোষীরা যেটা সবসময়ই বলে থাকে। তুই এটা স্টুপিড। একটু আগে কি করে এডকে দেখলি আর সেই ভয়ে উল্টাপাল্টা গাড়ি চালালি? যাকে অশোকের মৃত্যুর সমস্যাটা তো মিটে গেছে মনে হচ্ছে। এবার এডকে চাপ দিয়ে বের করুন যে ফটোটা সে কোথায় ফেলেছে, তারপর সেটা নিয়ে বিপাশার কাছে গিয়ে এবারে বুক ফুলিয়ে কিছু টাকা দাবি করুন। একেই বলে ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে। একেন বাবু চুপ। মঙ্গলবার 7 জুন 2011। বেশ কয়েকদিন বেফকে অফিসে দেখিনি, বোধহয় ছুটি নিয়েছে। একটু অবশ্য অবাকই লাগছিল। গত সোমবার কিশোরের বাড়িতে যখন ওকে নিয়ে গিয়েছিলাম, ছুটি নেওয়ার কথা কিন্তু বলেনি সে। চিন্তা হচ্ছিল ওর শরীর টরীর ঠিক আছে কিনা, যেরকম ভাইরাল ফিভার হচ্ছে চারিদিকে। আজ দেখলাম এসেছে, আমায় হ্যালো বলল ঠিকই, কিন্তু ওইটুকুই, মুখের সেই হাসিটা নেই। বেভ হচ্ছে সেই দলে যাদের মনের ভেতর কি চলছে তা পরিষ্কার মুখে ফুটে ওঠে। আজ যে ওর মন বিক্ষিপ্ত সেটা বুঝতে আমার এক মুহূর্তও লাগলো না, কিন্তু দাঁড়িয়ে যে জিজ্ঞেস করব সেই সময়টা এই মুহূর্তে নেই। সকাল থেকে নানা জায়গায় ছুটোছুটি করে যখন আবার অফিসে ঢুকলাম তখন প্রায় 11:30। আজ আর কোনো মিটিং নেই। বেশ কিছুদিন হলো আমি আর প্রমথ একটা এইচডি অর্থাৎ হাই ডেফিনেশন টিভি কেনার কথা ভাবছি, কিন্তু অনেক গবেষণা করেও কি কেনা হবে স্থির করে উঠতে পারিনি। একেনবাবুর অবশ্য এই ব্যাপারে তেমন কোনো উৎসাহ নেই, তার মানে ওর কাছ থেকে কোনো রকম কন্ট্রিবিউশন আশা করা যাবে না। ইদানিং প্রমথও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। তার কারণটা বুঝতে পারি। ও আর ফ্রান্সিসকা নিশ্চয়ই শিগগিরই বিয়ে করার কথা ভাবছে, সেক্ষেত্রে এখন শেয়ারে টিভি কেনা অর্থহীন। প্রমথ বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যাবে ভাবলেই খুব কষ্ট হয়। একসঙ্গে আমরা বহু বছর কাটিয়েছি, আমাদের বাড়ির যা কিছু জিনিসপত্র সবই ভাগাভাগি করে কেনা। তাই আমি চাই এই বাড়ি থেকে ও কিছু জিনিস নিয়ে যাক ওদের নতুন বাড়িতে। প্রমথকে এ ব্যাপারে একটা হিন্টও দিয়েছি। ওর উত্তর, চুকার সালা, বেশি বদান্যতা দেখাতে হবে না। বুঝতে পারি আমাকে ছেড়ে যেতে হবে, তার জন্য ও নিজেও যথেষ্ট গিল্ট ফিলিংয়ে ভুগছে। এই দেখুন, এইচডি টিভির কথা বলতে গিয়ে একদম অন্য একটা প্রসঙ্গে চলে এলাম। এই ঠিকমতো গুছিয়ে বলাটা না আমার ধাতেই নেই। যেটা বলছিলাম, প্রমোতর ভরসাতে আর না থেকে আমি ঠিক করেছি নিজেই এইচডি টিভি কিনব। দোকান থেকে না কিনে মেল অর্ডার দিয়ে কিনলে কিছুটা সস্তায় পাওয়া যায়, কিন্তু টিভি যদি কাজ না করে তাহলে কি করব? ফেরত পাঠানোও তো একটা ঝামেলা। এসব ব্যাপারে আমার অগতির গতি হলো জনি চু। চায়না টাউনে ওর চেনা জানা কয়েকটা অ্যাপ্লায়েন্সের দোকান রয়েছে, সেখান থেকে ভালো ডিসকাউন্ট জোগাড় করে দিতে পারবে সে গ্যারেন্টি আমায় দিয়েছে। প্ল্যান ছিল জনিকে পাকড়াও করে আজ লাঞ্চ টাইমে চায়না টাউন যাব। মোটামুটি একটা আইডিয়া অন্তত করতে পারবো যে 37 থেকে 40 ইঞ্চির সাইজের টিভি কিনতে কত খসবে। জনির একটাই ডিমান্ড, ওকে চায়না টাউনে লাঞ্চ করাতে হবে। চাইনিজ খেতে নিজেই বড় ভালোবাসি, তাই আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। জনিকে যখন ফোন করতে যাচ্ছি এমন সময় বেভ এসে ঘরে ঢুকলো। Are you busy?
কি হয়েছে বেব? ইজ সামথিং রং? I think I'm going to break up with Kishore. হোয়াট? সে কি, কেন? এই বোমাটার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। বেবের চোখটা দেখলাম ছলছল করছে। He has a stuck-up family. বেব, তুমি কিশোরকে বিয়ে করতে যাচ্ছ, ওর আঙ্কেলকে নয়। You don't know the whole story. আমি হিসেব করে দেখলাম ওর গল্প শুনতে গেলে আজ আর চায়নাটাউন যাওয়া হবে না। কিশোরের উপর বড্ড রাগ হলো। রাস্কেলটা নিজে তো আমার সময় নষ্ট করছেই, আবার ওর গার্লফ্রেন্ডকে দিয়েও সময় নষ্ট করাচ্ছে। বেব, আমায় না এখন একটু চায়নাটাউনে যেতে হবে। ওই আমার একটা টিভি কেনার আছে, ফিরে এসে শুনলে হবে? তার জন্য চায়না টাউন কেন যাবে? আঙ্কেল জ্যাক তোমায় অনেক বেটার ডিল দেবে। আবার এক আঙ্কেলকে জড়াচ্ছ? হি ইজ আ ডাউন টু আর্থ ম্যান, ইউ উইল সি। আর আমি তোমার সঙ্গে গেলে তুমি যে ডিল পাবে সেটা কোথাও ম্যাচ করতে পারবে না, আনলেস ইউ ডোন্ট ওয়ান্ট টু গো আউট উইথ মি। আমি এতক্ষণ ইতস্তত করছিলাম, কিন্তু এরপর ওর সঙ্গে না যাওয়াটা একরকম অসম্ভব। আমি হেলেনকে আমায় কভার করতে বলে রাখছি। এখন চলো, লাঞ্চ টাইম হয়ে গেলে আঙ্কেল জ্যাক দোকানে থাকবে না। বেভের আঙ্কেল জ্যাকের দোকানটা দূরে নয়। দোকানের নামটা শুনেই চিনতে পারলাম, অনেকবারই দেখেছি। বেশ বড় সাইজের দোকান। আমি জানি না কিশোরের আঙ্কেল কিশোরকে কী বলেছে, বাট হি ইজ বিহেভিং স্ট্রেঞ্জলি। কীরকম স্ট্রেঞ্জলি? উত্তরটা দীর্ঘ, সংক্ষেপ না করেই বলছি। যেদিন আমরা কিশোরের বাড়িতে ডিনার করেছিলাম, তার পরের দিন কিশোর বেভকে ফোন করে বলে, আচ্ছা শোনো না, আমি আঙ্কেলকে বলেছি যে তুমি তোমার বাবার প্রফেশন নিয়ে মজা করছিলে। উনি আসলে একজন বিজনেসম্যান। প্লিজ বেভ, তুমি সেই পরিচয়টাই দিও আমার বাড়ির সবাইকে। কেন? তোমাদের ফ্যামিলিতে কি ব্লু কলার ওয়ার্কারদের নিয়ে কোনো সমস্যা আছে? আরে বাবা, আমি তো মিথ্যে কথা বলছি না। তোমার বাবা তো বিজনেসম্যানই, আর প্লাম্বিং তো বিজনেসই। না, আমার বাবা প্লাম্বার ফার্স্ট, বিজনেসম্যান সেকেন্ড। বেভ, এই সামান্য একটা অনুরোধ তুমি রাখতে পারবে না? আমি তো তোমায় মিথ্যে বলছি না। এটা সামান্য অনুরোধ নয়, তুমি আমার বাবার পরিচয় লুকোতে বলছো। আই অ্যাম প্রাউড অফ হিম। আচ্ছা ঠিক আছে, পরে তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। তবে মনে রেখো, ডিসক্রিপশন ইজ বেটার পার্ট অফ ভ্যালার। এটা শুনে বেভ এত রেগে যায় যে ফোন নামিয়ে রাখে। কিশোর বেশ কয়েকবার ফোন করে, কিন্তু বেভ উত্তর দেয়নি। কিশোরটা সত্যিই একটা ইডিয়েট। এসব কথা শোনার পর আমার ঠিক কী বলা উচিত তা মাথায় খেলল না। বেভের মাথা একটু ঠান্ডা না হলে যাই বলি না কেন, কোনো লাভ নেই। সো সরি টু হিয়ার দিস, থিংস উইল ওয়ার্ক আউট। এসব গোছের প্রবোধজনক কথাবার্তা বললাম। কয়েক মিনিটের মধ্যেই বেভের আঙ্কেলের দোকানের সামনে পৌঁছে গেলাম। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু দোকানটা আরও বড়। 2 তলা জুড়ে ডিসপ্লে, অজস্র টেলিভিশন পরপর সাজানো। একপাশে হোম থিয়েটার, সেখানে 3Dর নানান সরঞ্জাম। আরেকদিকে তাকের উপর সারি সারি ব্লু-রে ডিভিডি সেট। দোতলায় রয়েছে ডিজিটাল ক্যামেরা ও অন্যান্য নানান ইলেকট্রনিক্সের সম্ভার। বেভের আঙ্কেল জ্যাক দোকানে ছিলেন। শুভ্র কেশ, সম্ভ্রান্ত চেহারার ভদ্রলোক। বয়স বোধহয় 70-এর কাছাকাছি, কিন্তু স্বাস্থ্য এখনও অটুট। বেভকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। তারপর আমার দিকে তাকিয়ে বেভকে বললেন, এ নিশ্চয়ই তোমার সেই বন্ধু, রাইট? না জ্যাক, ও আমার আরেক বন্ধু, ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন্ড। ও একটা এইচডি টিভি কিনবে। তোমাকে কিন্তু ওকে ভীষণ ভালো ডিল দিতে হবে। আমি ওকে কথা দিয়ে নিয়ে এসেছি। তুমি কথা দিলে কি করে সেটা ফেলবো? কোন ব্র্যান্ডের মধ্যে তুমি খুঁজছো, ইয়ং ম্যান? আমি বাজেট বললাম। উনি ঘুরে ঘুরে বেশ কয়েকটা সেট দেখালেন। মেল অর্ডারে কীরকম দাম হয় সেটা জানি। টিভির প্রাইসের সঙ্গে যে ডিসকাউন্ট প্রাইস ঝুলছে সেটা কিন্তু মেল অর্ডারের থেকে অনেকটাই বেশি। আমি আবার দৌড়াদৌড়ি করতে পারি না, তাই ভাবছিলাম কি করে আঙ্কেল জ্যাককে এড়ানো যায়। জ্যাক বোধহয় আমার মনের ভাবটা বুঝলেন। ডিসকাউন্ট প্রাইসের দিকে তাকিও না। আমার ফেভারিট বাগ্নির বন্ধুর জন্য অনেক দাম কম হবে। এটা কিনতে চাইলে তোমায় 590 দিতে হবে না, 525 দিলেই চলবে। এ দাম তুমি মেল অর্ডারে পাবে না। উনি ঠিকই বলেছেন। এই মডেলের দাম আমি দেখেছি 550 থেকে 570-এ বিক্রি হচ্ছে। ঠিক আছে, এটাই আমি কিনবো। এরকম আর বেশি বন্ধুকে এনো না, আমি দেউলিয়া হয়ে যাব। উত্তরে বেভ জ্যাককে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলো। আমি যখন চেক আউট কাউন্টারে দাঁড়িয়ে ক্রেডিট কার্ড দিচ্ছি,
তখন শুনি জ্যাক বেফকে বলছেন, এবার তুমি বাড়িটার পজিশন নাও। আমি বুড়ো হচ্ছি, চিরদিন তো থাকবো না। জানি তুমি কি ভাবছো, কিন্তু তোমার মা নিশ্চয়ই চাইতেন তার প্রাপ্যটা তুমি নেবে। তার কথাটা ভেবো কেমন। বলে জ্যাক বেফকে আবার জড়িয়ে ধরলেন। আমার ক্রেডিট কার্ড স্লিপে সই করা হয়ে গেছে। দোকান থেকেই টিভিটা বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে। তার টাইম ইত্যাদি ঠিক করে যখন মুখ ঘুরিয়েছি, দেখি বেফ অদৃশ্য। গেল কোথায়? দেখি জ্যাকও নেই। খানিক বাদেই অবশ্য বেফ পাশের ঘর থেকে বেরিয়ে এলো। আরে সরি, কেভিনের সাথে হঠাৎ দেখা হলো। জানতামই না ও এখানে মাস দেড়েক ধরে কাজ করছে। খুব খুশি, এখানে মাইনেপত্র ভীষণ ভালো, সেলসে কমিশনও আছে। আই এম সো হ্যাপি ফর হিম। কেভিনকে? আরে যে ফিলাটেলিস্ট কর্নারে কাজ করতো, বললাম না সেদিন। জ্যাকও আরেকটা ঘর থেকে উদয় হলো। জ্যাককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। তুমি সত্যি ঠিক জায়গাতে নিয়ে এসেছিলে। তোমার আঙ্কেল বলেই এরকম একটা ডিল পেলাম। থ্যাংক ইউ সো সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। জ্যাকের মতো আঙ্কেল হয় না, আমায় ভীষণ ভালোবাসে। ওর নিজের মেয়েই শুধু ওকে বুঝলো না। কেন, কি হয়েছে? শার্লি প্রায় আমার বয়সী, হাই স্কুল শেষ করতে না করতেই বাড়ি ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে শুরু করে। অত্যন্ত বাজে একটা ছেলে। কদিন বাদেই শার্লিকে প্রেগনেন্ট করে ডাম্প করে পালায়। আর শার্লি বাড়ি না ফিরে জাস্ট অদৃশ্য হয়ে যায় একদিন। আর ওর সেই বয়ফ্রেন্ড, সে কোথায় এখন? ছিল একটা ড্রাগ অ্যাডিক্ট, এখন বেঁচে আছে কিনা কেউ জানে না। শার্লিও হয়তো নেই। তোমার আঙ্কেলের আর কোনো ছেলে মেয়ে? না, হি ইজ অ্যালোন নাও। কয়েক বছর আগে স্ত্রীও মারা গেছে। ওর স্ত্রী কি তোমার বাবার বোন? আন্ট মিশেল আমার বাবার বোন, আর আঙ্কেল জ্যাক আমার মায়ের ভাই। লাঞ্চ করবে? কোথায়? তুমি যেখানে চাও। তাহলে চলো ওইটাই যাই। সামনেই একটা থাই রেস্টুরেন্ট ছিল, সেখানে ঢুকলাম। ভেতরটায় লোক গিজ গিজ করছে। লাকিলি রেস্টুরেন্টের সামনে ক্যানোপির নিচে কয়েকটা টেবিল সাজানো ছিল, তার একটাতে জায়গা পেয়ে গেলাম। খাবার অর্ডার করার পর বেভ হঠাৎ বলল, তুমি তো আমায় জিজ্ঞেস করলে না জ্যাক কী পজিশন নেবার কথা আমায় বলছিল? ব্যাপারটা নিশ্চয়ই ব্যক্তিগত, তাই জিজ্ঞেস করিনি। আমার দাদু, উনি ভীষণ বড় লোক ছিলেন। আঙ্কেল জ্যাক আর মা ছাড়া আর কোনো ছেলেপুলেই ছিল না। মা হাই স্কুলে থাকতে থাকতেই বাবার প্রেমে পড়ে, কলেজ শেষ হওয়ার আগেই বাবাকে বিয়ে করে। বাবা খুব সুপুরুষ ছিল, কিন্তু গরিব ফ্যামিলির ছেলে। দাদুর এ বিয়েতে কোনো সম্মতি ছিল না। আর আমার জন্মের খুব অল্প দিনের মধ্যেই মা মারা যায়। দাদুর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। ওই ফ্যামিলিতে একমাত্র আঙ্কেল জ্যাকের সঙ্গে ছিল। আঙ্কেল জ্যাক আমার বাবাকে ভীষণ ভালোবাসত। দাদু মারা যাওয়ার আগে আমাকে দেখতে চেয়েছিল, তখন আমার বয়স 12। জ্যাকই আমায় জোর করে নিয়ে যায় হ্যাম্পটন বিচের ওপর একটা হিউজ ম্যানশন। সেখানে ঢুকে আমি প্রথম বুঝতে পারলাম কি ভীষণ বড় লোক এই দাদু। বিছানায় শুয়েছিল, পাশে একজন নার্স। আমাকে দেখে বুড়ো লোকটা হাত ধরে কাঁদতে শুরু করলো। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই হ্যাড নো ফিলিংস ফর হিম। তার কদিন পরেই শুনি দাদু মারা গেছে। উইলে আমার জন্য একটা ট্রাস্ট রেখে গেছে, তাতে অনেক টাকা। আর গ্রিনিচে মা যেখানে বড় হয়েছে সেই বাড়িটা। জ্যাক হচ্ছে সেটা ট্রাস্টি, আর জ্যাক চায় ওটা আমি নিই। বাট আই অ্যাম নট গোয়িং টু। কিন্তু কেন? বাবা যতদিন বেঁচে ছিল দাদু বাবার সঙ্গে বাজে ব্যবহার করেছে। মায়ের মৃত্যুর পর বাবা চেয়েছিল আমি যেন দাদু দিদিমার সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু বুড়ো বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে বাবাকে। ওর ধারণা বাবা টাকার লোভে সেটা চেয়েছিল। আমি আমার বাবাকে জানি, হি নেভার কেয়ার্ড ফর মানি। মাকে ভালোবেসেছিল বলেই বিয়ে করেছিল। আই উইল নেভার টাচ দ্যাট ওল্ড ম্যানস মানি অ্যাজ লং অ্যাজ আই লিভ। কিশোর এটা জানে? না, একমাত্র তোমাকেই বললাম। প্লিজ ডোন্ট ব্রিং কিশোর হিয়ার। আই এম সো সিক অ্যাবাউট হিজ অ্যাটিটিউড। খাবার এসে গিয়েছে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম। মনে মনে ভাবছিলাম বেভ সম্পর্কে আমার ধারণা কি দ্রুত পাল্টে যাচ্ছে। এই, কি ভাবছো? না, কিছু না, এমনি। ডু ইউ ফাইন্ড মি অ্যাট্রাক্টিভ? হঠাৎ এই প্রশ্ন? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। তুমি কি সত্যিই উত্তরটা জানো না? নো, আই এম স্টিল ওয়েটিং ফর দ্য আনসার। বেভের দিকে তাকিয়ে রয়েছি। এলোমেলো বাতাসে ওর চুলগুলো উড়ে উড়ে
কপালে এসে পড়ছে, ঠোঁটে আবছা লিপস্টিক। ক্যানোপির ফাঁক দিয়ে এক ফালি সূর্যের আলো টেবিলের ওপর এসে পড়েছে। তার রিফ্লেকশনে বেভের গলার হারের লকেটটা ঝিকমিক করছে। লকেটের ঠিক নিচেই ওর সাদা নরম বুকের খাঁজের ভেতর গাঢ় লাল রঙের একটা ছোট্ট তিল। আগে কিন্তু এটা খেয়াল করিনি। কালো ব্লাউজের বর্ডারে ওটা যেন আরও সুন্দর দেখাচ্ছে। আমার চোখে কি দেখলো বেভ জানি না, ও কারণেই আমার দিকে তাকিয়ে একটু লাজুক হাসলো। আমার চোখের সামনে ওর দুই গালে আস্তে আস্তে দুটো টোল পড়ল। আমি প্রায় নিজেকে হারিয়ে ফেলছিলাম, কিন্তু সজোরে মনকে ঝাঁকুনি দিয়ে সামলালাম। দ্য আনসার ইজ ইয়েস আই ডু, অ্যান্ড ভেরি মাচ সো। মুখটা আলো হয়ে গেল বেভের। একটু হেসে মুখ নিচু করে সে খেতে শুরু করলো। আচ্ছা, আমি যা বললাম তা তুমি বিশ্বাস করলে? এটা তো বানানো গল্পও হতে পারে। তা পারে, তবে বাড়ির পজিশনের ব্যাপারটা নিশ্চয়ই মিথ্যে নয়। ওটা তো তোমার আঙ্কেল জ্যাকের কথা। বাড়িটা হয়তো ব্রুকলিনের একটা ছোট্ট বাড়ি। হ্যাঁ হয়তো, কিন্তু তুমি যাকে এসব বলছো সে হচ্ছে এক গরিব প্রফেসর। তার এখানে নিজের বাড়িই নেই, একটা শুধু ভাঙা গাড়ি রয়েছে সঙ্গে। আবার ওটা গ্রিনিচের একটা ম্যানশনও হতে পারে। আমি যদি প্রপার্টি ক্লেম করি, আই উইল বি আ ভেরি রিচ ওম্যান। তুমি একজন রিচ ওম্যানের সাথে লাঞ্চ করছো। ট্রু, রিচ অ্যান্ড বিউটিফুল অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম আ রিচ অ্যান্ড বিউটিফুল ওম্যান ইফ শি ইজ রেডি টু অফার ইউ এনিথিং? চোখে চোখ রেখে আবার প্রশ্ন করলো বেভ। মুখে প্রায় এসে যাচ্ছিল এভরিথিং। ও মাই গড, আমি কি করছি এটা? বেভ কিশোরের ফিয়ন্সে, এখনো এনগেজড। সতর্ক হয়ে উত্তর দিলাম, মেবি অ্যানাদার গুড ডিল ফ্রম হার আঙ্কেল জ্যাক উড বি ফাইন। বেভ এগিয়ে এসে একটু ঝুঁকে আমার হাতের ওপর ওর হাতটা আলতো করে রেখে বলল, ইউ আর সো ইজি টু প্লিজ। বিকেলে টিভি কেনার প্রসঙ্গে বেভের কথা এলো। কিশোর তো মনে হচ্ছে ফুটে গেছে। মেয়েটাও ডিরেক্ট হিন্ট দিচ্ছে, ঝুলে যা, এই চান্স আর পাবি না। এই চুপ কর তো, আই হ্যাভ আদার থিংস ইন মাই লাইফ। কি আবার আদার থিংস? করিস তো প্রফেসরই, ছাত্র পড়াস, খাতা দেখিস, আর কিছু ফালতু রিসার্চ। শোন, আর একটাও যেন কথা না শুনে এই নিয়ে। বেশ, বলবো না, কিন্তু তুইও এটা একেনবাবুর নতুন কাহিনীর সঙ্গে যোগ করবি না। হ্যাঁ, তোর একটা হ্যাবিট আছে, নিজের ব্যর্থ প্রেমের গাথা একটা গল্পের ফাঁকে ঢুকিয়ে দেওয়া। প্রমোথর কথা অগ্রাহ্য করে টিভি কেনার কাহিনীটা ঢুকিয়ে দিলাম। এটা মোটেই ব্যর্থ প্রেমের গাথা নয়। বেভের প্রতি আকর্ষণ যে একটা ধীরে ধীরে গড়ে উঠেছে সেটা অস্বীকার করতে পারি না, কিন্তু সেটা প্রেমের পর্যায়েও নয়। বুধবার 8ই জুন 2011। সকালে একেনবাবুকে মনে হলো একটু এক্সাইটেড। কফি খেতে খেতে দ্রুত পা নাড়াচ্ছেন। অশোকের হত্যাকারী এড এখন জেলে। তার মানে কি বিপাশার হারানো ছবিটার কোনো হদিশ পেয়েছেন নাকি? একটু হাঁটতে বেরোবেন নাকি স্যার? কি ব্যাপার বলুন তো, কোনো কারণ আছে নাকি? তা একটা আছে স্যার। কোথায় যাবেন এখন? কোনো তো দোকানপাট কিছুই খোলেনি। হোটেল তো খোলা স্যার। মিস সীমা আমাকে বলেছিলেন সকালে ওর ডিউটি থাকে, ওকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। একবার হোটেলে ফোন করুন না। না না স্যার, এইগুলো না ফোন করে হয় না। আপনি যান, আমাকে কেন টানছেন? চলুন না স্যার, ভেরি নাইস আর বিউটিফুল মিস সীমা, আপনার ভালো লাগবে। হ্যাঁ, ওকে নিয়ে যান, নিজের মোড়দে তো কুলাবে না, আপনার দৌলতে যদি কাউকে পেয়ে যায়। এ কথা শুনেও যে আমি গেলাম সেটা নিতান্তই একেনবাবুর অনুরোধ এড়াতে না পেরে। অ্যাম্বাসেডর হোটেল আমাদের বাড়ি থেকে হাঁটা পথে বড়জোর মিনিট 15। নিউ হেরিটেজের মতো সুপার লাক্সুরিয়াস টাইপের নয়, তবে স্ট্যান্ডার্ড দামি হোটেল। 5 না হলেও 4 স্টার তো হবেই। সীমা শ্রীমালিকে অফিসেই পেলাম। একেনবাবু ভুল বলেননি, সুন্দরী না হলেও মুখটা ভারী মিষ্টি, কথাবার্তাতেও সপ্রতিভ। অবশ্য হোটেলের কাজে সেটা না হলে বোধহয় চলে না। সীমা বিজনেস অফিসটা দেখাশোনা করে। সীমার অফিসের পাশে একটা বড় ঘরে কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স, কপিং মেশিন ইত্যাদি সাজানো। ঘরের মাঝখানে একটা লম্বা টেবিল, সেখানে বেশ কিছু চেয়ার। ঘরটায় ওয়াইফাই কাভারেজও নিশ্চয়ই আছে।
অনেকে সেখানে বসে নিজের ল্যাপটপ নিয়ে কাজ করছেন। কয়েকটা কিউবিকলও রয়েছে প্রিভেসির জন্য। আমরা থাকতে থাকতেই দুজন এসে সীমার সাহায্য চাইলেন। আমরা অবশ্য সীমাকে বেশিক্ষণ বিরক্ত করলাম না। আমি জানি ম্যাডাম এ নিয়ে আপনি আলোচনা করতে চান না, কিন্তু তাও আপনাকে বিরক্ত করছি। আপনি সেদিন বললেন অশোকবাবু হঠাৎ কোল্ড ব্যবহার শুরু করেছিলেন, কিন্তু তার আগে আপনাদের মধ্যে কোনো কথা কাটাকাটি বা এমন কিছু কি ঘটেছিল যেটা আপনার মনে পড়ে? আপনাকে তো আগেই বলেছি না। তা বলেছেন ম্যাডাম। আচ্ছা, আপনার মা এসেছিলেন, তার সঙ্গে কি অশোকবাবুর কিছু হয়েছিল? কিছুই হয়নি। অশোককে মার খুব পছন্দ হয়েছিল। অশোকও খুব রেসপেক্টফুল ব্যবহার করত। আমরা মাকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলাম প্লেনে তুলে দিতে। যাবার আগে অশোককে বুকে জড়িয়ে মা অনেক আশীর্বাদ করলেন। আসলে আমার মা বাবা খুব কনজারভেটিভ, কিন্তু মা যখন দেখলেন অশোকরাও ব্রাহ্মণ, উনি খুব খুশি হয়েছিলেন। ইনফ্যাক্ট যাবার আগে অশোককে সেটা বললেনও। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনিও কি সেরকম কনজারভেটিভ? মোটেও না। অশোকবাবুর সঙ্গে এ নিয়ে আপনার কোনোদিনও আলোচনা হয়েছিল? একবারই হয়েছিল। অশোক ছিল খুব লিবারেল, কাস্ট সিস্টেমকে ঘেন্না করত। বলেছিল সে একটা মানুষ, পিরিয়ড, তার বাইরে সে ভাবতেও চায় না। আমি বলেছিলাম জাতফাত আমিও মানি না, কিন্তু আমার ফ্যামিলি এসব মানে, আর তাই সে সেটা নিয়ে পড়েছিল। আমি রেগে গিয়ে বলেছিলাম আমার ফ্যামিলির জন্য আমাকে দায়ী করতে পারো না। এনিওয়েজ, ইটস অল ওভার নাও। I don't want to talk about it anymore. Please, no more question. আমি অভদ্র নই, কিন্তু অশোক সম্পর্কে আলোচনা করতে আমার সত্যিই কষ্ট হয়। আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। আবার যদি আমাদের দেখা হয় কোনো দিন, আই এম প্রেটি শিওর যে আমরা অন্য কথা বলবো। You are welcome to stop by. আই এম সরি ম্যাডাম, এভাবে আপনাকে বিরক্ত করার জন্যে। কথা দিচ্ছি আর আসবো না। That's all right. কি ব্যাপার বলুন তো আপনার? অশোকের কিলারকে তো পুলিশ ধরেইছে, এখনও ও নিয়ে পড়ে আছেন কেন? মুশকিলটা হলো স্যার, ফটোটা তো পাওয়া যায়নি, আর বিষ্ণুমূর্তিটা কোথায় সেটাও আমরা জানি না। ওয়েট আ মিনিট, বিষ্ণুমূর্তির ব্যাপার আসছে কোত্থেকে? বিপাশা তো জানেন সেটা কোথায়। দ্যাট ইজ কনফিউজিং স্যার। যদি জানেন তাহলে ওটা লুকিয়ে রেখেছেন কেন? তার হাজার কারণ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে ওই ফটোর বা মিস সীমার কি সম্পর্ক? মনে হচ্ছে কিছুই নেই, কিন্তু বলুন তো স্যার, মিস সীমাকে কেমন লাগলো? প্রশ্নটার অর্থ একটু বুঝিয়ে বলবেন? প্রমথকে মুরব্বি ঠাকুরে আমার ঘটকালি করার তো দিব্যি চেষ্টা করছেন। হ্যাঁ, কি যে বলেন স্যার, তা নয়, তবে মনে হলো ছোটোখাটো দেখতে হলে কি হবে, ম্যাডাম বেশ তেজস্বী। হ্যাঁ, হেকেন বাবুর মাথায় যে কি ঘোরে সে বোঝা শিবেরও অসাধ্য। বৃহস্পতিবার 9 জুন 2011। কেন একেনবাবু আবার আমাকে টেনে নিয়ে নিউ হেরিটেজ হোটেলে এসেছেন আমি জানি না। দেবরাজ সিং নেই, ইন্দ্র ছিলেন। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, আমার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল স্যার। আজ একটু ব্যস্ত, বেশি সময় দিতে পারবো না। এদিকে শুনেছেন তো এডকে পুলিশ অ্যারেস্ট করেছে? তাই তো শুনলাম স্যার। আপনাদের তাস খেলা কি বন্ধ এখন? হ্যাঁ, যা চলছে চারিদিকে, কে যে কি করে বেড়াচ্ছে বোঝা দায়। দেবরাজদা বলছিল অশোকও বোধহয় এডের সঙ্গে জড়িত ছিল। তাই নাকি স্যার? তাই তো বলল। অবশ্য এটা পুলিশের কথা শুনে ওর স্পেকুলেশন। যাই হোক, প্রশ্নটা কি বলুন? ছোট্ট প্রশ্ন স্যার, অনেক সময় নেব না। একটা জিনিস নিয়ে আমার খটকা লেগেছিল, কেন তখন জিজ্ঞেস করিনি নিজেই জানি না স্যার। আপনি বলেছিলেন অশোক যেদিন খুন হন তার আগের দিন ওর একটা ফোন এসেছিল বাড়িতে। হ্যাঁ, আমি ধরেছিলাম। কখন স্যার? সকাল 11টা নাগাদ। আই সি। আপনাদের এখানে ফোন এলে কে ফোন ধরেন? রিসেপশনে যারা থাকে। তাদের সঙ্গে কথা বলতে পারি স্যার? সবাইকে তো এখন পাবেন না। আচ্ছা, দেখছি আমি। লাকিলি অনেকের সঙ্গে কথা বলতে হলো না। প্রথম যাকে পাওয়া গেল সেই স্যান্ডি অশোকের ফোনটা ধরেছিল। যিনি ফোন করেছিলেন তার নামটা স্যান্ডির এখন আর মনে নেই, কিন্তু বলেছিলেন ব্যাপারটা খুব পার্সোনাল আর আর্জেন্ট। স্যান্ডি জানতো না যে অশোক দুদিনের জন্য পেনসিলভেনিয়া গেছে। ভেবেছিল বাড়িতে আছে, তাই অশোকের বাড়ির নাম্বার লোকটাকে দিয়েছিল। তার কিছুক্ষণ বাদে লোকটি আবার ফোন করে অশোকের ইমেল অ্যাড্রেস চায়।
সেটাও স্যান্ডি দেয়। অশোকের ভয়েস মেলের সঙ্গে কানেক্টও করে দেয়। তারপর ব্যাপারটা গুরুত্বপূর্ণ বুঝে দেবরাজকেও কথাটা জানায়। অশোকের ভয়েস মেল বা মেল বক্স চেক করা যাবে? না, অশোক মারা যাওয়ার পর ওর ভয়েস মেল ক্লোজ করে দেওয়া হয়েছে। ইমেলগুলো দেবরাজদা আর পুলিশ দেখেছে, তেমন কিছু বোধহয় পায়নি। ওর ইমেল অ্যাকাউন্টও সিস্টেমে আর নেই। আচ্ছা, আপনাদের আইটি পার্সন মানে যিনি কম্পিউটার সিস্টেম দেখভাল করেন তিনি কোথায়? ইন্দ্র যাকে ডেকে আনলেন তার নাম ফিলিপ, সদ্য বহাল হয়েছেন। আগে ছিলেন দীনেশ পান্ডা, তিনি কয়েকদিন আগে দিল্লিতে প্রমোশন পেয়ে চলে গেছেন। আমি ফিলিপকে জিজ্ঞেস করলাম, আচ্ছা অশোকের পুরনো ইমেল অ্যাকাউন্টটা কি উদ্ধার করা যাবে? ফিলিপ ফ্যাল করে তাকালো। অশোক যে কে সেটা ফিলিপের কোনো ধারণাই নেই বুঝতে পারলাম। ফিলিপ মাত্র কয়েকদিন হলো এসেছে, অশোক মারা যাবার পরে। হোটেলের পুরনো ইমেলগুলো রিট্রিভ করা যায় না আর্কাইভ থেকে? পুরানো মানে কতদিনের পুরানো? ধরুন দিন 10-15 আগের। দেখুন, আমি আসার কয়েকদিন আগে সিস্টেম হার্ড ড্রাইভ ক্র্যাশ করে যায়, সুতরাং বেশ কিছু ইমেল সেই সঙ্গে ধ্বংসও হয়ে যায়। আপনি যে সময়ের ইমেল খুঁজছেন সেগুলো পাওয়া যাবে না। পুরানো ইমেল ব্যাকআপ সার্ভার থেকে পেতে পারি। ইমেলগুলো ডেইলি বেসিসে আর্কাইভ করা হতো না? হলে তো ভালো হতো, তাই না? নাও ইট উইল গেট ফিক্সড। অশোকবাবুর নিজের কম্পিউটার থেকে পাওয়া যাবে না? না, ওর দুটো কম্পিউটারই রিফরম্যাট করে ফেলা হয়েছে, ওখানে কিছুই নেই। যা, ব্যাড লাক। তাই তো দেখছি স্যার, চলুন ফেরা যাক। ফেরার পথে দেখি একেনবাবু একেবারে চুপচাপ। কি ব্যাপার বলুন তো, এখনও অশোককে নিয়ে আপনি পড়ে আছেন? উপায় কি স্যার? বিপাশা ম্যাডামের সমস্যার সঙ্গে যে উনি জড়িত। কোন সমস্যা, ফটো নাকি বিষ্ণুমূর্তি? হ্যাঁ স্যার বলুন, ভয়েস মেলটা উদ্ধার হয়েছে? ওয়ান্ডারফুল। ইমেলটার কি কিছু গতি হলো স্যার? হ্যাঁ, আজ রাতেই পাওয়া যাবে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কার ভয়েসমেল? অশোকের? হ্যাঁ স্যার। কিন্তু একটু আগে যে ইন্দ্র বলল ওটা ক্লোজ করে দেওয়া হয়েছে। অশোকের নয় স্যার, অশোকের করা। ও আচ্ছা, তার মানে বব ক্যাসেলের ভয়েসমেল। হ্যাঁ স্যার, তার আগে একটা কাজ করতে হবে স্যার। এখন ইন্ডিয়াতে কটা বাজে? এই রাত্রি 9:30। তাহলে বোধহয় একটু দেরি হয়ে গেল। কেন, কাকে ফোন করবেন? অশোকবাবুর দেশের বাড়িতে। কি বলেন, তাতেই বিপাশার রহস্যের সমাধান হয়ে যাবে? সবটাই হয়তো পণ্ডশ্রম স্যার, কে জানে। 9:30 এমন কিছু দেরি নয়, করেই ফেলুন ফোনটা। তাই করি স্যার। ওই যা, নম্বরটাই বাড়িতে ফেলে এসেছি। বাড়ি পৌঁছে করতে গেলে তো অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ তা যাবে, কিন্তু কি জানতে এক্স্যাক্টলি ফোন করতে চান? একটা জিনিস কনফার্ম করার কথা ভাবছিলাম, তার বোধহয় আর দরকার নেই। আসলে জানেন স্যার, মনে হচ্ছে টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার তো অনেকগুলো টানেল, অশোক দুবে, বিপাশা মিত্রের ফটো, বব ক্যাসেল, সেই সঙ্গে এখন আবার যোগ করেছেন বিষ্ণুমূর্তি। সবগুলোর কথাই বলছি। আসলে স্যার, সব পথ এসে মিলে গেছে শেষে তোমারই দুখানি নয়নে। কি বলছেন মশাই, মাথা ঠিক আছে তো? একেবারে ফাইন স্যার। আমি বিপাশা ম্যাডামকে বলে দিই, কাল সকালে ওর কাছে গিয়ে রিপোর্ট দেব। রিপোর্ট দেবেন? কি রিপোর্ট দেবেন? যা সত্য তাই বলবো, বানিয়ে তো কিছু বলা যাবে না। এই শুনুন, এবার আপনি শুধু প্রমথকে নিয়ে যাবেন, আমি ওর মধ্যে যেতে রাজি নই। কেন স্যার, এক যাত্রায় পৃথক ফল কেন? শেষ পর্যন্ত আমরা সবাই গেলাম। একেনবাবুকে অজস্র প্রশ্ন করেও কিছুই ওর পেট থেকে বার করতে পারলাম না। আরে চলুন না স্যার, যা জানি তাই বলবো। মহাভারত তো তাতে আর অশুদ্ধ হবে না। প্রমথ একাধিকবার একেনবাবুর বাপান্ত করে আমাকে বলল, আজ এম্বারাসমেন্টের চূড়ান্ত হবে। একেনবাবুর উপর আমি প্রমথর থেকে অনেক বেশি ভরসা রাখি, কিন্তু আজকে আমিও একটু অস্বস্তি বোধ করছি। বিপাশা মিত্রের মতো নামি দামি ক্লায়েন্টের কাছে এতদিন বাদে গিয়ে জানানো যে হ্যাঁ আপনার ছবি চুরি হয়েছে সেটা জানি, কে চুরি করেছে সেটাও বোধহয় জানি, কিন্তু কোথায় ছবিটা রয়েছে জানি না। আমি শিওর বিপাশা মিত্র সেটা শুনে দুহাত তুলে নৃত্য অন্তত করবেন না। বলতে গেলে উনি আমাদের যা বলেছেন সেটাই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে তাকে বলা। বিপাশা মিত্র আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আমাদের সবাইকেই অভ্যর্থনা করে বসালেন। তারপর একেনবাবুকে জিজ্ঞেস করলেন, আমার জিনিসটা পেয়েছেন? এখনো বলতে পারছি না ম্যাডাম, এসেছি প্রোগ্রেস রিপোর্ট দিতে।
আসলে যে কাজটা দিয়েছিলেন ম্যাডাম সেটা খুবই কঠিন। সেই জন্যই তো আপনাকে দিয়েছি। কি খাবেন আপনারা, চা না কফি? আগে যে কাজের জন্য এসেছি শেষ হোক তারপর। বেশ। ম্যাডাম, আপনি আমায় ভার দিয়েছিলেন বাড়ির থেকে অদৃশ্য হয়ে যাওয়া একটা ফটো খুঁজে বার করতে। কয়েকজনের নামও আপনি দিয়েছিলেন যাদের আপনি সন্দেহ করেন। এদের মধ্যে মিস্টার দেবরাজ সিং ছিলেন। কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়ার পরের দিন মিস্টার সিং এসে বললেন ওর হোটেলের ম্যানেজার মিস্টার অশোক দুবে খুন হয়েছেন, তার তদন্তের ভার আমায় নিতে হবে। আরও বললেন আপনি ম্যাডাম ওকে আমার ঠিকানা দিয়েছেন। হ্যাঁ, দিয়েছিলাম। মিস্টার সিং বললেন আগে ওর কাজটা করতে হবে, কারণ খুন একটা গুরুতর ব্যাপার। উনি অবশ্য জানতেন না আপনি একটা ফটো খোঁজার ভার আমাকে দিয়েছেন। ওর ধারণা ছিল আপনার হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তিটা আমি খুঁজছি। আমরা অবশ্য আপনার কথা রেখে কী খুঁজতে বলেছেন সেটা জানাইনি। যাই হোক, এই জন্যেই আপনার কাজটা প্রথমে শুরু করিনি ম্যাডাম। মিস্টার সিং অবশ্য বলেছিলেন আপনাকে এটা জানাবেন। বলেছেন কি না জানি না, উনিও ব্যস্ত মানুষ। এগুলো বলার কোনো দরকার নেই, আপনি ফটোর ব্যাপারে আসুন। আসছি ম্যাডাম। কেন আপনার কাজটা শুরু করতে দেরি হলো তার একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছিলাম। যাই হোক ম্যাডাম, আমরা আপনার ফটোটা নিয়ে অনেক ভেবে চিন্তে মনে হলো এই ফটোটা যে চুরি করেছে সে হয়তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেনি, করেছে আর্থিক লাভের জন্যে। আর্থিক লাভ? আপনার ছবিটা যে খামে ছিল ম্যাডাম, তাতে লাগানো স্ট্যাম্পটা আপনি ভালো করে দেখেননি। স্ট্যাম্পটা কিন্তু দামি ছিল। আমাদের প্রিলিমিনারি ফাইন্ডিং হলো মিস্টার সিংয়ের হোটেলের এক স্টাফ মিস্টার অশোক দুবে ওটা চুরি করেছিলেন। অশোক দুবে? অশোক দুবেকে আমি চিনি। ও আমার কাছে কাজের সূত্রেও এসেছে। ও কিছু চুরি করতে পারে বলে আমি কিন্তু বিশ্বাস করি না। আমরাও প্রথমে করিনি ম্যাডাম। অশোকবাবুর মার্ডার নিয়ে তদন্ত করতে গিয়েই এটা আবিষ্কার করি। কি করে? আই উইশ দেবরাজ এগুলো শুনতো। ওকে কি ডাকবো? কোনো দরকার নেই ম্যাডাম, উনিও রিপোর্ট পাবেন। কিন্তু যেটা বলছিলাম, এটা আমরা আবিষ্কার করি একটু লাকিলি। ফিলাটেলিস্ট কর্নার, মানে যে দোকানে অশোকবাবু স্ট্যাম্পটা বিক্রি করতে গিয়েছিলেন, সেই দোকানেরই একজন রাস্তায় বাপিবাবুকে অশোকবাবু বলে ভুল করে স্ট্যাম্প কেনার কাস্টমার পাওয়া গেছে জানান। পরে আমরা দোকানে গিয়ে নিশ্চিতভাবে জানি অশোকবাবু সত্যিই একটা সিন্ধ ডাক স্ট্যাম্প বিক্রি করার জন্য এনেছিলেন। সিন্ধ ডাক? হ্যাঁ ম্যাডাম, প্রায় $7-8,000 দাম ওই স্ট্যাম্পের। আপনার কাছে অঙ্কটা বড় নয় ম্যাডাম, কিন্তু আমাদের বা অশোকবাবুর মতো লোকের কাছে এটা বড় অঙ্কের টাকা। লোভে পড়ে ওটা চুরি করা অবশ্যই সম্ভব। ওর কি টাকার টানাটানি চলছিল? হি কুড হ্যাভ আস্কড দেবরাজ অর ইভেন মি। মিস্টার সিংকে জানিয়েছিলেন ম্যাডাম, উনি শেষে দিতেও রাজি হয়েছিলেন, কিন্তু সেদিনই অশোকবাবু খুন হন। ও গড, হোয়াট আ ট্র্যাজেডি। ইয়েস ম্যাডাম, উনি স্ট্যাম্পটা বিক্রি করার জন্য সঙ্গে নিয়ে ঘুরছিলেন। কেউ নিশ্চয়ই সেটা জানতো, তারই লোভে অশোকবাবুকে সে খুন করে। তার মানে অশোকের খুনি স্ট্যাম্প শুদ্ধ খামটা নিয়ে অদৃশ্য হয়? প্রথমে তো তাই মনে হচ্ছিল ম্যাডাম, কিন্তু কাহিনীটা এখানেই শেষ নয়, বলতে পারেন এটাই শুরু। এর পরেও কিছু আছে? হ্যাঁ ম্যাডাম, একটু আগে যে বললাম, বাপিবাবুকে ফিলাটেলিস্ট কর্নারের একটি লোক এসে বলেছিল স্ট্যাম্পের কাস্টমার পাওয়া গেছে। গন্ডগোলের শুরু সেখান থেকে। বাপিবাবু শিওর যে দোকানের মালিক কথাটা বলেননি। দোকানের আরেকজন হলেন মালিকের স্ত্রী, তিনিও নন। এরা দুজন ছাড়া দোকানে কাজ করতেন আর একটি মাত্র লোক। তিনি আবার চাকরি ছেড়ে একটা টিভির দোকানে মাস 1.5 হলো কাজ করছেন। সুতরাং তার পক্ষেও কথাটা বলা সম্ভব নয়। তাহলে কে এই ভদ্রলোক যিনি অযাচিতভাবে বাপিবাবুকে খবরটা দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন? এটাই কনফিউজিং ম্যাডাম। তার মানে কি এটা একটা সেট আপ? কেউ কি চান যে আমরা ভাবি অশোকবাবুর কাছেই স্ট্যাম্পটা ছিল? শুধু তাই নয় ম্যাডাম, একজন ভদ্রলোক নিজেকে অশোকবাবু বলে পরিচয় দিয়ে একটা সিন্ধ ডাক স্ট্যাম্প দোকানেও নিয়ে গিয়েছিলেন। শুধু যোগাযোগ করার জন্য যে নম্বরটা দোকানে দিয়ে এসেছিলেন সেরকম কোনো নম্বরই টেলিফোন কোম্পানিতে নেই। আমি বলবো সামথিং ওয়াজ নট রাইট ম্যাডাম। পুরো ব্যাপারটাই বেশ পাজলিং, ভেরি পাজলিং। তারপর হঠাৎ বব ক্যাসেল মারা গেলেন ম্যাডাম। যেটা খুবই দুঃখের কথা, কিন্তু তার সঙ্গে চুরি যাওয়া ফটোটার কি সম্পর্ক? ও কি এর মধ্যে ইনভলভড? আই ডোন্ট থিঙ্ক সো ম্যাডাম, কিন্তু উনি একটা স্ট্রেঞ্জ অ্যাডভাইস আমাকে দিয়েছিলেন। কি অ্যাডভাইস? বলেছিলেন অ্যাডভান্স না নিয়ে আপনার কাজ যেন আমি না করি। আপনি কি সেই অ্যাডভান্স শুনে ভয় পাচ্ছেন? মানে আপনার ফি আমি আপনাকে দেব না? মোটেই না ম্যাডাম। একটা প্রশ্ন ম্যাডাম,
আপনার সেই কাম্বোডিয়ার বিষ্ণু মূর্তিটা এখন কোথায় আছে? হঠাৎ এই প্রশ্ন? আমি ম্যাডাম মিস্টার আকাহাসিকে কদিন আগে জিজ্ঞেস করলাম, তিনি বলতে পারলেন না। শুধু বললেন জন হেক্টর যখন ওই বিষ্ণুমূর্তির প্রাভানেন্স নিয়ে প্রশ্ন করেছিলেন তখন আপনারা জানিয়েছিলেন তার উপযুক্ত উত্তর আপনাদের কাছে আছে। প্রোভেনেন্স? কিন্তু স্ট্যাম্পের সঙ্গে বিষ্ণুমূর্তির কি সম্পর্ক? স্ট্যাম্পের সঙ্গে নয় ম্যাডাম, জন হেক্টরের মৃত্যুর সঙ্গে। বলছিলাম না ম্যাডাম, ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড। আপনি কি সাজেস্ট করছেন ওই বিষ্ণুমূর্তির জন্য জন হেক্টর মারা গেছেন? ঠিক তা নয় ম্যাডাম, তাহলে আমি বলতে চাইছি ম্যাডাম ওই প্রাভানেন্সটা যত্ন করে রাখবেন, কারণ ওটা যে সাউথ ইন্ডিয়ার মন্দির থেকে চুরি করা মূর্তি তার প্রমাণ জোগাড় করতেই মিস্টার হেক্টর ইন্ডিয়া গিয়েছিলেন। সেই কেস হয়তো অনেক দূর গড়াবে। আপনি আমার সময় নষ্ট করছেন মিস্টার সেন। ফটো সম্পর্কে যদি আপনার আর কিছু বলার না থাকে তাহলে এখন যেতে পারেন। আমার মনে হয় ম্যাডাম আপনার ফটো চুরি যায়নি, ওটা আপনার কাছেই আছে। ওটা চুরি গেছে আপনি আমায় বলেছেন দেবরাজবাবুর সঙ্গে পরামর্শ করে। যাই হোক, ধরে নিন ম্যাডাম আপনার কেসটা আমি ছেড়ে দিচ্ছি, ওই ফটোর কোনো খোঁজ আমি করছি না। আর হ্যাঁ, মনে রাখবেন ম্যাডাম, অশোকবাবু যেদিন মারা যান সেদিন 8:30টার সময় আপনি কিন্তু একা অফিসে ছিলেন, তার প্রমাণও আছে। চলুন স্যার, এবার আমরা যাই। দেখলাম বিপাশা মিত্রের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ওকে কিছু বলার সুযোগ না দিয়েই আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। এমনিতে একেনবাবু বিনয়ের অবতার, কিন্তু রহস্য সমাধানের আগের মুহূর্তে উনি ট্রান্সফর্ম করে যান। স্যার ম্যাডাম এগুলো বলেন ঠিকই, এমনকি পাজলড কনফিউজড এ কথাগুলো ব্যবহার করেন, কিন্তু তার পেছনে উঁকি মারে একটা দৃঢ় সংকল্প শিকারীর অভিব্যক্তি, হু ইজ প্রিপেয়ারিং ফর হিজ ফাইনাল কিল। বিপাশা মিত্রের অফিস থেকে নেমে যখন আমরা রাস্তায় বেরোচ্ছি তখন দেখি নিউ ইয়র্ক পুলিশের কয়েকজন ইউনিফর্ম পরা অফিসার বিল্ডিংয়ে ঢুকছে। গুড টাইমিং স্যার। ব্যাপার কি বলুন তো, কি আগডুম বাগডুম বকে এলেন, এখন আবার বলছেন গুড টাইমিং? চট করে বলা যাবে না স্যার, কফিতে গলা ভেজাতে হবে। চলুন সামনেই স্টারবাকস ক্যাফে, আমি খাওয়াচ্ছি। কেন জানি না আজ জায়গাটা ফাঁকা। আমরা আরাম করে একটা টেবিল নিয়ে বসলাম। প্রমথ শুধু কফি নয়, বেশ কিছু স্যান্ডউইচও কিনে আনলো। একেনবাবু তার কাহিনী শুরু করলেন। আসলে স্যার দেবরাজবাবুই নাটের গুরু। দেবরাজবাবুই বলেছিলেন অশোকবাবু আপনার মতো দেখতে। কথাটা অবান্তর স্যার, কিন্তু বলার একটা উদ্দেশ্য ছিল। যখন একজন আপনাকে এসে স্ট্যাম্পের খরিদ্দার পাওয়া গেছে বললেন, তখন যাতে আমাদের সন্দেহ জাগে লোকটি আপনাকে অশোকবাবু ভেবে কথাটা বলেছেন। এই স্ট্যাম্পের ব্যাপারটা যে সম্পূর্ণ সেট আপ, সেই ব্যাপারে আমি কনভিন্সড হয়ে যাই যখন বেভ ম্যাডামের কাছে আপনি জানতে পারেন যে ফিলাটেলিস্ট কর্নারের একমাত্র সেলস পারসন এসব ঘটনার অনেক আগেই অন্য জায়গায় কাজ নিয়েছেন। এরপর থেকেই স্যার দেবরাজবাবু আমার ফোকাসের মধ্যে এসে যান। এবার কতগুলো ঘটনার কথা বলছি, যেগুলো স্যার আপনারা সবাই জানেন। 1 নম্বর, ইন্দ্রবাবুর বয়ান অনুযায়ী অশোকবাবুকে জন বলে একজন ভদ্রলোক জরুরি কারণে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে আর ফোন করেননি। নিউ হেরিটেজ হোটেলে অপারেটর স্যান্ডিও সেটা কনফার্ম করলেন। তিনি অশোকের বাড়ির ফোন নম্বরটা সেই জন, যার নামটা স্যান্ডি মনে করতে পারেননি, তাকে দিয়েছিলেন। অশোকের ভয়েসমেল এবং ইমেল অ্যাড্রেসও স্যান্ডি ভদ্রলোককে দিয়েছিলেন। আমরা ধরে নিতে পারি ভদ্রলোক অশোককে ইমেল পাঠিয়েছিলেন, হয়তো ভয়েসমেলেও মেসেজ রেখেছিলেন। প্রশ্ন হলো, কি এত জরুরি প্রয়োজন ভদ্রলোকের ছিল? 2 নম্বর, আমরা একজন জনের খবর জানি, জন হেক্টর। তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন বিষ্ণুমূর্তির ব্যাপারে আর কল্পনা বলে এক মহিলার ইন্টারভিউ নিতে। দাঁড়ান, জন ইংরেজিতে কমন নাম, হাজার হাজার জন আছে, এই দুটোকে মেলাবার চেষ্টা করছেন কেন? টাইমিংগুলো যদি মেলান স্যার, তাহলে দেখবেন জন হেক্টর ইন্ডিয়াতে যেদিন খুন হন তার অল্প সময়ের মধ্যেই অশোক হোবোকেনে খুন হন। সো হোয়াট? মানছি স্যার, তবু প্রশ্ন থাকে, এই জন কি সেই জন হেক্টর যিনি অশোককে কোনো একটা খবর দেওয়ার চেষ্টা করেছিলেন? দুজনের মৃত্যুর মধ্যে কি কোনো যোগ আছে? জাস্ট আ কোয়েশ্চেন স্যার, বাট ইট স্টার্টেড বদারিং মি। প্লিজ তুই এবার একটু চুপ করবি? প্লিজ কন্টিনিউ একেনবাবু। এবার ভাবুন স্যার, জন হেক্টর ইন্ডিয়া গিয়েছিলেন বিষ্ণুমূর্তিটা সাউথ ইন্ডিয়ার ত্রিচি মন্দির থেকে আনা সেটা প্রমাণ করতে। আমরা জানি যে উনি 70 দশকে সাউথ ইন্ডিয়ার মন্দির নিয়ে বই লেখার জন্য বহু ছবি তুলেছিলেন। সম্ভবত ত্রিচিতে গিয়েও মন্দির এবং তার বিভিন্ন নানান মূর্তির ছবি তুলেছিলেন।
আর সেই ছবির একটার সঙ্গে বিপাশা ম্যাডামের বিষ্ণুমূর্তির হুবহু মিল দেখেছিলেন। সেই জন্যেই আকাহাসির কাছে প্রাভানেন্স নিয়ে উনি এত প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ফটো থেকে কিছুই প্রমাণিত হয় না। যে মন্দিরে উনি বিষ্ণুমূর্তির ছবিটা তুলেছিলেন সেখানে ওই মূর্তিটা এখনো আছে কিনা দেখতে গিয়েছিলেন। সেটা না থাকলে একটা সম্ভাবনা, ওখান থেকে কেউ চুরি করে ওটা সুজয় মিত্রকে বিক্রি করেছে। জন হেক্টর স্যার একজন দুঁদে ইনভেস্টিগেটিভ রিপোর্টার। মূর্তিটা যে চোরাই মাল সেটা প্রমাণ করতে পারবেন সহজেই, কিন্তু চুরিটা করেছে কে, কার কাছ থেকে সুজয় মিত্র মূর্তিটা কিনলেন, এটা যদি উনি বার করতে পারেন তাহলে সেটাই সত্যিকারের নিউজ হবে। এবার বুঝেছি বিপাশা কেন বিষ্ণুমূর্তি চুরি গেছে বলে বাইরে বলেছিল, যাতে এসব কেচ্ছা বেরোলেও গায়ে তেমন লাগবে না। মূর্তিটা তো আর ওর কাছে নেই। ইউ হ্যাভ আ পয়েন্ট স্যার, কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম, মনে আছে স্যার মিস্টার হেক্টরের সেক্রেটারি পামেলা জোন্স এক রিটায়ার্ড প্রফেসরের কথা বলেছিলেন? কল্পনা নামে বার্নার্ডস কলেজে ওর এক ছাত্রী ছিলেন, যিনি গ্র্যাজুয়েশনের আগেই হঠাৎ দেশে ফিরে যান আর একটা মার্ডারে জড়িয়ে পড়েন। মনে আছে। আর এক কল্পনার কথা আমরা জেনেছি হেমন্ত চুগানি আর তার আঙ্কেলের কাছ থেকে, সাউথ ইন্ডিয়ান টেম্পলের পুরোহিতের মেয়ে, যিনি একটা মার্ডার কেসে জড়িয়ে পড়েছিলেন। এই দুই কল্পনা কি একই ব্যক্তি? মিস কল্পনার কাছে মন্দিরের কিছু গয়না পাওয়া গিয়েছিল, কিন্তু ওর সঙ্গে যিনি ছিলেন, যার গুলিতে গার্ডের মৃত্যু হয়, তাকে ধরা যায়নি। পুলিশের ধারণা তিনি ছিলেন কল্পনার বয়ফ্রেন্ড, যার পরিচয় কল্পনাকে বহু জেরা করেও পাওয়া যায়নি। খবরটা মিস্টার হেক্টর যে জানতেন সেটা হেমন্তবাবুই আমাদের বলেছেন। মন্দির থেকে মূর্তি চুরি যাবার ঘটনাটা আমরা কোথাও শুনিনি। ধরে নিচ্ছি বিগ্রহ চুরি হয়ে থাকলেও মন্দিরের কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে সেটা হয়তো চেপে গিয়েছিলেন। সেখানে অন্য কোনো মূর্তি প্রতিষ্ঠা করে ভক্তদের ঠাকুর দর্শন থেকে নিরাশ করেননি। এটা আমার স্পেকুলেশন স্যার, মিস্টার হেক্টরও নিশ্চয়ই সেটাই ভেবেছিলেন। ত্রিচিতে গিয়ে খুঁজে খুঁজে সেই মন্দিরটা বার করার পর হেক্টর দেখলেন সত্যিই আগে যেখানে পুরনো বিষ্ণু মূর্তিটা ছিল সেখানে আর সেটা নেই। এবার মিস্টার হেক্টর স্টার্টেড কানেক্টিং ডটস। উনি চিন্তা শুরু করলেন সুজয় মিত্রের সঙ্গে কল্পনার কোনো যোগ আছে কিনা, উনিই কল্পনার সেই বয়ফ্রেন্ড কিনা। ডক্টর আর মিসেস দাসের কাছ থেকে আমরা শুনেছি বিপাশা মিত্রের বাবা সুজয় মিত্র 1975 সালে মাস 6 জন্য ভারতবর্ষে গিয়েছিলেন। এমনিতে ওর ইন্ডিয়ার প্রতি কোনো প্রেম ছিল না স্যার। ইনফ্যাক্ট এর পর উনি আর কোনোদিনও ইন্ডিয়া যাননি। এবার চিন্তা করুন স্যার, প্রথম স্ত্রী মানে বিপাশা ম্যাডামের মায়ের মৃত্যুর পর এত লম্বা সময়ের জন্য উনি ইন্ডিয়া কেন গেলেন? হয়তো মানসিকভাবে উনি এত বিপর্যস্ত হয়েছিলেন যে হি নিডেড এ চেঞ্জ অফ প্লেস। কিন্তু তা বলে ইন্ডিয়া স্যার, যে দেশের ব্যাপারে ওর কোনো ইন্টারেস্টই ছিল না। একেবারে ছিল না কেন বলছেন? ইন্ডিয়ার বিষ্ণুমূর্তি তো একটা ছিল। কাম্বোডিয়ার স্যার, দ্যাট ওয়াজ দ্য ক্লেম। না স্যার, ইন্ডিয়াতে এভাবে যাওয়ার অন্য কারণ আছে। প্রেম? এক্স্যাক্টলি স্যার, কোনো ইন্ডিয়ান মেয়ের প্রেমে হয়তো উনি পড়েছিলেন, স্ত্রীর মৃত্যুর আগেই হয়তো পড়েছিলেন। হি ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি উইথ হার। আমরা জানি স্যার, কল্পনা এদেশে পড়াশুনো করতে এসেছিলেন, হঠাৎ পড়া বন্ধ করে দেশে চলে যান। কিন্তু শি ওয়াজ নট দ্য অনলি ওম্যান যে 70 দশকে এখান থেকে দেশে ফিরেছে। ট্রু স্যার, ট্রু। কিন্তু ধরুন এই কল্পনার প্রেমেই সুজয় মিত্র পড়েছিলেন। আমি ধরে নিচ্ছি এই তথ্যটা মিস্টার হেক্টরের মতো ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের পক্ষে বার করাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। এখন সুজয় মিত্র নানান দেশের পুরনো মূর্তি কালেক্ট করেন। কল্পনার সঙ্গে একদিন মন্দিরে গিয়ে বিষ্ণু মূর্তিটা দেখে লোভ হয়। কল্পনাকে নিশ্চয়ই বলেন সে কথা। কল্পনার বাবা মন্দিরের পুরোহিত, সুতরাং সেখানে অসময়ে ঢুকতে পারাটা তার পক্ষে তেমন কঠিন নয় স্যার। মিস্টার সুজয় মিত্রের একান্ত ইচ্ছায় ওরা দুজনে মিলে মন্দির থেকে মূর্তিটা সরাতে যান। তখন আচমকা একটি সিকিউরিটি গার্ড এসে পড়ায় সুজয় মিত্র তাকে গুলি করতে বাধ্য হন। মিস্টার সুজয় মিত্র পালাতে পারেন, কিন্তু মৃত্যুর আগে গার্ডের বিবৃতি থেকে কল্পনা ধরা পড়ে যান। এবার বুঝতে পারছি। তারপর ডক্টর দাস যার কথা বলছিলেন, কাস্টমসের সেই বন্ধুর সাহায্য নিয়ে সুজয় মিত্র মূর্তিটা পাচার করে এদেশে নিয়ে আসেন। এক্স্যাক্টলি স্যার, কিন্তু পরিচিতদের বলেন এটা কাম্বোডিয়ার বিষ্ণু মূর্তি। দাঁড়ান, না হয় মানলাম এই 35 বছর আগের ঘটনা। সুজয় মিত্র গার্ড খুন করে মূর্তিটা পাচার করে নিয়ে এসেছেন, সুতরাং এর কোনো প্রভেনেন্স নেই। সো হোয়াট? তার সঙ্গে অশোক বা জন হেক্টরের মৃত্যুর সম্পর্কটা কি? বলছি স্যার, বলছি।
এটাই হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল পার্ট। আমরা সবাই জানি যার গুলিতে গার্ড মারা যায় তাকে ধরা যায়নি। পুলিশের ধারণা তিনি ছিলেন মিস কল্পনার বয়ফ্রেন্ড, যার পরিচয় কল্পনাকে বহু জেরা করেও বার করা যায়নি। কিন্তু এই বয়ফ্রেন্ড কথাটা হঠাৎ উঠছে কেন? কেন পুলিশ বা পত্রপত্রিকা এই কথাটা ব্যবহার করবে? ইট ট্রাবলড মি স্যার, ট্রাবলড মি আ লট। অবভিয়াসলি শি ওয়াজ নট ম্যারিড। ওয়াজ শি প্রেগনেন্ট যখন উনি ধরা পড়েন? সেই জন্যই হয়তো ওর কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা যায়নি। নিজে জেলে থাকলেও ওর অনাগত সন্তানের বাবা জেলের বাইরে থাকবেন, এটাই উনি চেয়েছিলেন। দেন ইট মেক সাম সেন্স স্যার। যা এখনো পর্যন্ত শুনেছি তার অনেক কিছুই স্পষ্ট হতে থাকে। বাচ্চা ডেলিভারির সময় যত এগিয়ে আসতে থাকে, মিস কল্পনা ততই মানসিকভাবে বিপর্যস্ত হতে থাকেন। বেবিকে কার হাতে তুলে দেবেন? ধরে নিতে পারি ওর ধর্মনিষ্ঠ বাবা মা তাদের অপরাধী মেয়ের পাপের ভার নিতে রাজি ছিলেন না। মিস্টার সুজয় মিত্রের কথা বললে পুলিশ কানেকশনটা ধরে ফেলবে। মিস্টার দুবে তখন সেখানকার জেলার। মিস কল্পনার মানসিক অবস্থা দেখে তিনি চিন্তিত হলেন। এরকম অবস্থায় অনেকে সুইসাইডও করে। হেমন্তবাবুর কাকাই আপনাকে বলেছিলেন যে জেলে কল্পনা খুব মানসিক কষ্টে ছিলেন, একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এও বলেছিলেন তখন নাকি জেলার আর জেলারের স্ত্রীর চেষ্টায় অবস্থার কিছু উন্নতি হয়। আর সেই জেলার যে অশোক দুবের বাবা, সেটা তো আপনার বন্ধু কিশোরের আঙ্কেল বলেছিলেন। এই সময় মিসেস দুবে মানে অশোকবাবুর মা কল্পনাকে অনেক দেখভাল করেন। কল্পনার বাচ্চা যেন ভদ্র পরিবারে ঠিকভাবে কোথাও বড় হয় সেটা দেখার প্রতিশ্রুতিও বোধহয় দেন। আমি শিওর মিস্টার হেক্টর নানান লোকের সঙ্গে কথা বলে এইরকমই একটা আইডিয়া পেয়েছিলেন। মিসেস দুবের নিজের কোনো বাচ্চা হয়নি, সেটাও উনি খুঁজে বার করেছিলেন। কি করে? তা তো বলতে পারবো না স্যার। অনুমান করছি ত্রিচির হাসপাতালগুলোর ডেলিভারি রেকর্ড থেকে, বা মিসেস দুবের গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলে, কিংবা ওদের কোনো নিকট আত্মীয়ের কাছে খোঁজ নিয়ে। হু নোজ। কিন্তু এর পরেই হি মেড আ লিপ অফ ফেথ স্যার। মিস কল্পনা মারা গেছেন, সুতরাং তার কাছ থেকে কিছুই জানা সম্ভব নয়। উনি মিস্টার অ্যান্ড মিসেস দুবের সঙ্গে দেখা করতে চাইলেন। আমার বিশ্বাস উনি বার করতে চাইছিলেন অশোকবাবুই মিস কল্পনার সেই সন্তান কিনা। কিন্তু ওরা কেউ দেখা করতে রাজি হলেন না। ভেবেছিলেন মিস কল্পনার প্রসঙ্গ এলে অশোকবাবুর কথা উঠতে পারে। অশোকবাবু যে অ্যাডাপ্টেড সে নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে ওরা রাজি ছিলেন না। আপনি তো এমনভাবে বলে যাচ্ছেন যেন অশোক অ্যাডপ্টেড সেটা আপনি আগে থেকেই জানতেন। এটা আমার অনুমান স্যার। এই জন্যেই সীমার জীবনের সঙ্গে অশোকবাবু নিজেকে জড়াতে চাননি। সীমার মা যখন অশোকবাবু ব্রাহ্মণ বলে আনন্দ প্রকাশ করছিলেন, অশোকবাবু মনে মনে অত্যন্ত আপসেট হয়েছিলেন, যার জন্য সীমাকে বলেও ছিলেন, আমি জাতটাত নিয়ে ভাবি না, আমার কি জাত সে নিয়ে চিন্তা করি না। এরকম ট্যানজেন্সিয়ালি না বলে সরাসরি বললেই তো চুকে যেত। সীমার সম্পর্কে যেটুকু আপনার কাছে শুনেছি তাতে ওকে তো খুব একটা আনরিজনেবল মেয়ে বলে মনে হয়নি। অশোকবাবু নিজে নিশ্চয়ই কারো কাছ থেকে জানতে পেরেছিলেন যে উনি অ্যাডাপ্টেড, কিন্তু মিস্টার বা মিসেস দুবের কাছ থেকে নয়। তারা এই সত্যটা গোপন রেখেছিলেন, কোনো মতেই অশোককে জানতে দিতে চাননি। ঠিক এই কারণেই অশোকবাবু জেনেও না জানার ভান করে গেছেন সারা জীবন, যাতে ওর মা বাবা কথাটা লুকিয়ে রেখেছিলেন বলে কষ্ট না পান। আসলে মানুষের সাইকোলজি তো স্যার খুবই জটিল একটা বিষয়। বুঝলাম। অশোকই হলেন সুজয় আর কল্পনার ছেলে। সো হোয়াট? সেটা সত্যি কিনা জানি না স্যার, কিন্তু হোলের ইমপ্লিকেশন ট্রিমেন্ডাস। অশোকবাবু সুজয় মিত্রের ছেলে হওয়া মানে সুজয় মিত্রের সম্পত্তির 50% মালিক। কল্পনাকে তো সুজয় মিত্র বিয়ে করেনি। অশোক ওর ছেলে হলেও ইললেজিটিমেট চাইল্ড। তাতে কিছু এসে যায় না স্যার। লেজিটিমেট ইললেজিটিমেট সবারই সম্পত্তিতে সমান অধিকার, যদি না সুজয় মিত্রের উইলে ছেলে মেয়েদের ব্যাপারে কোনো বিশেষ ইনস্ট্রাকশন থাকে। মনে হয় না সেটা ছিল বলে স্যার। যাই হোক, আমার সন্দেহ হলো অশোক যে সুজয় মিত্রের ছেলে এটাই অশোককে জন হেক্টর জানিয়েছিলেন ফোনের মেসেজে এবং ইমেলে। কিন্তু সেটা কেন করতে গেলেন? ওর কাছে তো কোনো প্রমাণই ছিল না যে অশোক সুজয় মিত্রর ছেলে। কেন, এর উত্তর আমি দিতে পারবো না স্যার। মিস্টার হেক্টর দুয়ে দুয়ে এক করেছিলেন। অনুমান করছি ওর হিসেব অনুযায়ী কল্পনার সন্তান আর অশোকের প্রায় একই সময় জন্ম। মিসেস দুবে কল্পনার বাচ্চা হওয়ার সময় দেখাশুনো করেন। কল্পনার সেই সন্তানের খবর কোথাও পাওয়া যায়নি। যেটা উনি জেনেছেন, মিসেস দুবের নিজের কোনো সন্তান হয়নি। ছোট্ট শিশু অশোক হঠাৎ করে দুবে পরিবারে চলে আসে, সন্তানের আদরে বড় হয়।
এখন ওর দাবি ঠিক না ভুল সেটা একমাত্র প্রমাণিত হবে ডিএনএ টেস্ট করে। তার জন্য অশোককে সেই দাবি কোর্টে গিয়ে জানাতে হবে। একই সঙ্গে জন হেক্টর প্রমাণ দাখিল করবেন যে বিষ্ণুমূর্তিটা কাম্বোডিয়ান নয়, ত্রিচি থেকে চুরি করা। আর চোর হচ্ছেন প্রয়াত বিখ্যাত ব্যবসায়ী সুজয় মিত্র। চিন্তা করুন স্যার এর ন্যাশনাল ইম্প্যাক্টটা। এবার মিস্টার সিং যখন খবর পেলেন জন বলে কেউ অশোকবাবুর সঙ্গে বিশেষ দরকারে যোগাযোগ করার চেষ্টা করছে, তখন প্রথমে হয়তো এমার্জেন্সি ভেবে ইমেলটা চেক করে দেখেন। হয় অশোকবাবুর পাসওয়ার্ড উনি জানতেন, অথবা ওর হোটেলের আইটি স্টাফ দীনেশবাবুর সাহায্য নিয়ে সেটা বার করেন। ইমেলটা পড়ার সঙ্গে সঙ্গে সেটা ডিলিটও করেন, যাতে অশোকবাবু ব্যাপারটা জানতে না পারেন। পরে হয়তো অশোকবাবুর ভয়েসমেলটাও দীনেশবাবু বা কাউকে দিয়ে ডিলিট করান। কিন্তু মনে হয় তার আগেই ভয়েসমেল চেক করে অশোকবাবু খবরটা জেনে গিয়েছিলেন। ভয়েসমেল তো রিমোটলিও চেক করা যায়, অন্য কোনোভাবেও জেনে থাকতে পারেন। অনেক সম্ভাবনাই আছে। কল ফরওয়ার্ডিং, দীনেশবাবুর কাছ থেকে ফোন পেয়ে ওদের হোটেলে অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং অ্যালাউ করলে। যাই হোক স্যার, খবরটা জেনে অশোকবাবু দুজনকে ফোন করেন, মিস্টার ক্যাসেল আর মিস সীমাকে। কাউকেই পান না। মিস সীমাকে দেওয়া মেসেজটা তো আমরা জানি, আই হিট দ্য জ্যাকপট। অশোকবাবু জানতেন এত বড় খবর আর চাপা থাকবে না। বাবা মা এতদিন কথাটা গোপন রাখলেও উনি যে অ্যাডাপ্টেড চাইল্ড সেটা বিশ্বের সবাই জানবে। সুতরাং সীমাকে সুখবরটা না জানানোর এবং এতদিন কেন এরকম অদ্ভুত ব্যবহার সীমার সঙ্গে করছিলেন সেটা না বলার কোনো কারণই থাকে না। মিস সীমাকে দেওয়া মেসেজের অন্য এক্সপ্লেনেশনও হতে পারে, কিন্তু মিস্টার ক্যাসেলকে দেওয়া মেসেজ স্যার একেবারে আনঅ্যাম্বিগুয়াস। সেটাই ক্যাপ্টেন স্টুয়ার্ট উদ্ধার করেছেন। মেসেজটা হলো, এইমাত্র খবর পেলাম আমি বিপাশার বইমাত্রেও ভাই, সুতরাং রিয়েল এস্টেট কোম্পানির 50% আমার হবে, তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে, ফোন করো। এখন দেবরাজবাবু হ্যাড টু অ্যাক্ট ফাস্ট। মিস্টার হেক্টরের মতো ইনভেস্টিগেটিভ রিপোর্টারের খবর হালকাভাবে নেওয়া যায় না। ইট মাস্ট বি ট্রু। তার মানে মিস্টার হেক্টরকে সরাতে হবে, সেই সঙ্গে অশোকবাবুকেও। এই সময়ে মিস্টার ক্যাসেল কিন্তু দেবরাজবাবুর ফোকাসে নেই। উনি জানেনও না মিস্টার ক্যাসেল এই বিষয়ে কিছু জানেন বলে। মেক্স নো সেন্স। বিপাশা মিত্রের সম্পত্তির দাবিদার থাকলে দেবরাজ সিংয়ের তাতে কি? আপনি ভুলে গেছেন স্যার, দেবরাজবাবু ম্যাডাম বিপাশার সঙ্গে হাত মিলিয়ে ওর হোটেলের একটা বিরাট এক্সপ্যানশনের প্ল্যান করছিলেন। সেগুলো তো সব লাটে উঠে যাবে। কেন লাটে উঠবে কেন? অশোককে নিয়েও তো সেটা করা যেত। আই ডাউট ইট স্যার। অশোকবাবুর ইন্টারেস্ট ছিল সোশ্যাল কজে, এম্পায়ার বিল্ডিংয়ে নয়। দেবরাজবাবু সেই চান্সটা নিতে চাননি। ঠিক আছে, এক্সপ্যানশনটা না হয় নাই হতো। স্যার, যে ভদ্রলোক 10 বছরে একটা ছোট হোটেল থেকে একটা হোটেল সাম্রাজ্য বানিয়েছেন, তিনি কখনোই তাতে সন্তুষ্ট হতেন না। এছাড়া আমি নিশ্চিত 2 বছরের মধ্যে এত বড় এক্সপ্যানশনের জন্য বাজারে অনেক ধার দেনাও হয়েছে। থামতে চাইলেও থামাটা কঠিন স্যার, বিশেষ করে দেবরাজবাবুর মতো লোকের পক্ষে। বিপাশা মিত্র ও দেবরাজের স্বার্থ এখানে ওতপ্রোতভাবে জড়িত। দেবরাজের সঙ্গে বিপাশার একটা কুইক প্ল্যান হয়, অশোকবাবুকে সরাতে হবে। কাজটা দেবরাজবাবুই করবেন, বিপাশা ম্যাডামকে বিশেষ কিছুই করতে হবে না। ওকে শুধু পুলিশকে বলতে হবে যে রাতে অশোকবাবু খুন হন সেদিন দেবরাজবাবু ওর সঙ্গে সন্ধ্যা থেকে রাত 11:30 পর্যন্ত ছিলেন। এতে দুজনেরই একটা অ্যালিবাই থাকে। কিন্তু অশোকবাবু খুন হওয়ার একটা যুক্তিসঙ্গত কারণ খাড়া করা দরকার, যাতে খুনি ধরা না পড়লেও টাকার জন্যই তিনি খুন হয়েছেন সেটা যেন মনে হয়। সেক্ষেত্রে মিস্টার সিং একেবারেই সন্দেহের ঊর্ধ্বে থাকেন। অশোকবাবু $1000 খুঁজছেন সেটা মিস্টার সিং জানতেন। তখনই বিপাশা ম্যাডামের স্পেশাল ফটো শুদ্ধ খাম হারিয়েছে গল্পটা বানানো হয়, আর আমাদের খেলার পুতুল হিসেবে কাজে লাগানো হয়। সোজা স্ট্যাম্প চুরি গেছে বলাটাই কি বুদ্ধিমানের কাজ হতো না? বিপাশা মিত্র ফটো চুরির কাহিনী ফাঁদলেন কেন? আমি বলবো ওটা দেবরাজবাবুর আইডিয়া স্যার। স্ট্যাম্প চুরি গেছে বড় সোজাসুজি হয়ে যেত। দেবরাজবাবু টুইস্ট মানে একটু ধোঁকা দিতে ভালোবাসেন। মনে নেই ইন্দ্রবাবু প্রথম দিন কি বলেছিলেন? দেবরাজবাবু জানতেন ফটোকে পাশ কাটিয়ে আমরা স্ট্যাম্পের দিকেই এগোবো। বলা যায় স্যার উনিই আমাদের একটু খেলিয়ে সেই পথে নিয়ে যাবেন। আমরা তদন্ত করে সিদ্ধান্তে আসব দামি স্ট্যাম্প কেড়ে নেওয়ার জন্য অশোকবাবুকে খুন করা হয়েছে, সেটা পুলিশের কাছে গ্রহণযোগ্য হবে। এখন অশোকবাবু মিস্টার হেক্টরের কাছ থেকে পাওয়া খবরটা দেবরাজবাবুকে জানিয়েছিলেন কিনা সেটা জানা অসম্ভব স্যার।
কিন্তু দেবরাজবাবু অশোকবাবুকে বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় খুন করেন। প্রায় একই সঙ্গে ওর পরিচিত সুপারি কিলার দিয়ে জন হেক্টরকে খুন করান। কারণ মিস্টার হেক্টর বেঁচে থাকলে দেবরাজবাবুর ওপর অশোকবাবুকে খুন করার দায় বর্তাতে পারে। তিনি অশোকবাবুকে যে খবর জানিয়েছিলেন সেটা দেবরাজবাবু যদি কোনো মতে জেনে যান, তাহলে অশোকবাবুকে খুন করার একটা মোটিভ ওর থেকে যায়। এরপরেই ইন্ডিয়াতে গিয়ে স্যার দেবরাজবাবু একটু নাটক করেন কিশোরবাবুর কাকার সঙ্গে, কি করে ওর হোটেলের সিকিউরিটি বাড়ানো যায় সেই নিয়ে। সবই বুঝলাম, কিন্তু তার থেকে দেবরাজ যে খুনি সেটা প্রমাণ হয় কি করে? সেটাই একটু ট্রিকি স্যার। এখনো পর্যন্ত যেটা জানি সেটা হলো দেবরাজবাবুর মোটিভ আছে এবং ওর কোনো অ্যালিবাই নেই। হি ওয়াজ ক্লেভার স্যার। ওর মোবাইল সুইচ অফ করে রেখেছিলেন যাতে মোবাইল টাওয়ারের ডেটাবেস থেকে পুলিশ বার না করতে পারে উনি কোথায় ছিলেন। সেই জন্যই বব ক্যাসেল ওকে সেদিন রাতে মোবাইলে ধরতে পারেননি। বিপাশা ম্যাডামের সঙ্গে উনি সন্ধ্যে থেকে মোটেই ছিলেন না। 8:30 পর্যন্ত দেবরাজবাবু যে বিপাশা ম্যাডামের কাছে আসেননি সেটা তো সতীশবাবুর কাছেই শুনলাম। কিন্তু হোবোকেনে 8টায় খুন করে 9টার আগে বিপাশার কাছে পৌঁছানো এটা কিন্তু সম্ভব নয়, অন্তত 1 ঘন্টার পথ। আরে কিন্তু বব ক্যাসেল তো ডেড। বিপাশা যে 8:30 পর্যন্ত একা ছিলেন সেটা তো সতীশ কুমারের শোনা কথা, উনি নিজে তো দেখেননি। আর এই ব্যাপারে আদালত কিন্তু প্রত্যক্ষদর্শী খোঁজে। আর কেউ দেখেননি তা তো নয় স্যার, ক্লিনিং লেডি দেখেছিলেন। মনে নেই সতীশবাবু তাকে মিস্টার ক্যাসেলকে অফিস থেকে ডেকে আনতে বলেছিলেন? সেটা আমি স্টুয়ার্ট সাহেবকে জানিয়ে দিয়েছি। এতক্ষণে বোধহয় তার স্টেটমেন্টও নেওয়া হয়ে গেছে। সবই তো বললেন, কিন্তু বব ক্যাসেল কেন মারা গেলেন? ওটা খুন না সুইসাইড? দিস ইজ মাই স্পেকুলেশন স্যার। পুলিশ যখন মিস্টার ক্যাসেলকে জেরা করতে আসে তার আগেই উনি অশোকবাবুর মেসেজটা পেয়ে গিয়েছিলেন। বিপাশা ম্যাডাম 8:30টার সময় চিন্তিতভাবে কারোর জন্য অপেক্ষা করছিলেন সেটা মিস্টার ক্যাসেল জানতেন। আর দেবরাজবাবুর অ্যালিবাই হচ্ছে বিপাশা ম্যাডাম, সেটাও তিনি কারো কাছ থেকে জেনেছিলেন। না জানার কোনো কারণ নেই স্যার, দেবরাজবাবু নিজেই তো সবাইকে বলে বেরিয়েছেন। স্বাভাবিকভাবেই মিস্টার ক্যাসেল সন্দেহ করেন দেবরাজবাবু ও বিপাশা ম্যাডাম অশোকবাবুর খুনের সঙ্গে জড়িত। আমার মনে হয় সেই জন্যই স্যার সেদিন একটু ঠাট্টার ছলে আমাদের বলেছিলেন অ্যাডভান্স না নিয়ে বিপাশা ম্যাডামের কাজ না করতে। কারণ উনি বুঝতে পারছিলেন বিপাশা ম্যাডাম আর দেবরাজবাবু দুজনেই হেডিং ফর ট্রাবল। যাই হোক, মোদ্দা কথা হলো স্যার, মিস্টার ক্যাসেল নাও হ্যাজ দ্য ট্রাম্প কার্ড। দেবরাজবাবুর অ্যালিবাই আর থাকে না যদি মিস্টার ক্যাসেল পুলিশকে সত্যি কথাটা বলেন। উনি ঠিক করলেন এরই জোরে দেবরাজবাবুকে ব্ল্যাকমেল করবেন। মায়ের অসুখের জন্য মিস্টার ক্যাসেলের প্রচুর টাকার দরকার, সেটা একমাত্র এভাবেই পাওয়া সম্ভব। মিস্টার ক্যাসেল যখন ওই হাই রাইজ কনস্ট্রাকশন সাইটে যান তখন দেবরাজবাবু সেখানে আসেন। হয়তো আগের থেকেই ঠিক করা ছিল ওখানে ওরা নিরিবিলিতে কথা বলবেন। দেবরাজবাবু কোনো চান্স নিতে চাননি। 2টো মার্ডারের বদলে 3টে হলে তফাৎ আর এমন কি? ধাক্কা দিয়ে কনস্ট্রাকশন সাইট থেকে কাউকে ফেলে দেওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় স্যার। বাট দ্যাটস ইনসেন। হি ইজ নট এ সেইন ম্যান স্যার, হি ইজ ম্যাড, এ ম্যাড ম্যান। নইলে এমন কাজ কেউ করতে পারে? কিন্তু ওই স্ট্যাম্পের ব্যাপারটা কি যেটা এডের লকারে পাওয়া গেছে? আমি শিওর স্যার, এড অ্যারেস্টেড হয়েছে শুনে দেবরাজবাবু নিজেই ওটাকে ওখানে রেখে দিয়েছিলেন। 1 ঢিলে 2 পাখি মারা। অশোক খুনের রহস্যের সমাধান হলো, নিজেও বেঁচে গেলেন। কিন্তু উনি স্ট্যাম্পটা পেলেন কোত্থেকে? ইডিয়েটের মতো কথা বলিস না। $5,000 স্ট্যাম্প কেনার তো ওর কাছে ললিপপ কেনার মতো। সেটা কিনেই তো নিয়ে গেছিলেন ফিলাটেলিস্ট কর্নারে। আপনারা ভুলে গেছেন স্যার, প্রথম দিনই বিপাশা ম্যাডাম বলেছিলেন দেবরাজ স্ট্যাম্প চেনেন। আমি ধরে নেব স্যার উনি স্ট্যাম্প একটু আধটু কালেক্ট করেন, নইলে বিপাশা ম্যাডাম কথাটা বলতেন না। যাই হোক, দেবরাজবাবুকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওর অফিস আর বাড়ি সার্চ করার ওয়ারেন্টও ইস্যু হয়েছে। হয়তো ইতিমধ্যে অশোককে যে হ্যান্ডগান দিয়ে হত্যা করা হয়েছে সেটাও পাওয়া যাবে। পুলিশ যে বিপাশা ম্যাডামকে প্রশ্ন করার জন্য এলো সেটা তো আমরা বেরোনোর সময়ই দেখলাম। কিন্তু আয়রনিটা কি জানেন স্যার? কি? কল্পনা দেবীর বাচ্চা জন্ম নিতে গিয়ে মারা যায়। তখনই বোধহয় ওর মেন্টাল ব্রেকডাউন হয়। এনিওয়ে, অশোকবাবু অ্যাডপ্টেড ছিলেন ঠিকই, কিন্তু সুজয় মিত্রের ছেলে ছিলেন না। এটা আবার কোত্থেকে জানলেন? কাল তো আর মিস্টার দুবেদের ফোন করা হয়নি। আমার এক কলিগ এখানে ত্রিচিতে পোস্টেড, তাকে ফোন করে ইনফরমেশনটা জানতে চেয়েছিলাম। তিনি মিস্টার দুবেদের কাছে খবরটা নিয়ে জানালেন। কিন্তু তার জন্যই কি ঘটল দেখুন। আসলে স্যার, মানি কারাপ্টস পিপল।
দ্য এফেক্ট কুড বি ডেঞ্জারাস স্যার ইফ এ ম্যাড ম্যান ইজ ইনভলভড। পরদিন ভোরে একেনবাবু ক্যাপ্টেন স্টুয়ার্টের ফোন পেয়ে আমাদের সুখবরটা দিলেন। দেবরাজ সিং অপরাধ স্বীকার করেছেন। যে সুপারি কিলার দিয়ে জন হেক্টরকে খুন করা হয়েছিল সে ধরা পড়ায় দেবরাজ সিংয়ের নাম বলে দিয়েছে। ইন্ডিয়ার জেলে পচার থেকে নিউ ইয়র্কের জেলে যাওয়াটাই বোধহয় দেবরাজবাবুর বেশি বাঞ্ছনীয় বলে মনে হয়েছে। বিপাশা মিত্র অ্যারেস্টেড হয়েছেন। আপাতত ওর বিরুদ্ধে অভিযোগ মিথ্যে অ্যালিবাই দিয়ে অবস্ট্রাকশন অফ জাস্টিস, কিন্তু মনে হয় হত্যাকারীর সহযোগী হিসেবে আরও গুরুতর চার্জ পরে আনা যাবে। তাহলে কেমন লাগলো থ্রিলারল্যান্ডের আজকের পরিবেশনা? জানাতে ভুলো না কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। আর একেনবাবুর সমগ্র তোমরা কিনে নিতে পারো ক্যাফে টেবিল প্রকাশনা থেকে, নিচে লিঙ্ক থাকবে। আর আমি রণদীপ, আমি ছিলাম প্রমথর ভূমিকায়। আশা করি ভালো লেগেছে। অন্যান্য ভূমিকায় বলতে হ্যাঁ, অনুভব ছিল বাপিবাবুর ভূমিকায় এবং গল্প পাঠে অবশ্যই। আর এছাড়া সৌমেন চক্রবর্তী, ইন্দ্রনীল, রিয়া, কৌশিক, তমাল, সুলগ্না, অধ্যায়, শঙ্খ, পূজা, কাব্যশ্রী, আকাশ, পার্থ, রক্তিম, অভিযান, কুন্তল, ঋদ্ধি, শিপ্রা, লিও, প্রদীপ্ত, অস্মিতা, মঞ্জরি, আসঞ্জন, অর্ণব, স্মিতা। বাবারে, এতজন ছিল আমাদের অন্যান্য চরিত্রে। বড় গল্প, উপন্যাস হবেই। শব্দগ্রহণে ছিল রণজয়, আবহ সৃষ্টি করেছে ম্যাক্স মানে ইন্দ্রজিৎ। একেনবাবুর থিম যে অসাধারণ একটা, যখন একেনবাবু ইন্টারেস্টিং কিছু করছে পিছনে একটা দারুণ থিম বাজছে দেখেছো? সেই থিমটাকে বলতে পারো তৈরি করেছে আমার ভীষণ প্রিয় একটা ভাই সৌরভ। নির্দেশনায় ছিল অনুভব, নাট্যরূপ নীল এবং অনুভব, বিশেষ সহযোগিতা করেছে লিও, আর যে অসাধারণ পোস্টটা তোমরা দেখছো সেটা বানিয়েছে ঋদ্ধিরাজ। তাহলে একেনবাবুর গল্প মানে উপন্যাসের পুরো সিরিজটা শেষ হলো। কেমন লাগলো নিচে জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, ভয় থেকো।